আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। ন্যাশনাল ইউনিয়ন অফ রিসার্চ অর্গানাইজেশনের কর্তৃক আয়োজিত ফ্রম আইডিয়া টু রিসার্চ পাবলিকেশন লেকচার সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের সেশনের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ: রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন এন্ড দ্য ইম্পর্টেন্স অফ গুড সরি ফুড রিসার্চ, চ্যালেঞ্জেস, অপরচুনিটিস এন্ড ফিউচার ডিরেকশন। আজকে আমাদের সাথে রয়েছেন স্পিকার হিসেবে অত্যন্ত সম্মানিত ইঞ্জিনিয়ার জুয়েল রানা স্যার, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে। স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই সেশনের মাধ্যমে আমরা ফুড রিসার্চের ক্ষেত্রে গবেষণার গ্যাপগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেটা জানবো। আর অধিকাংশ রিসার্চে গ্যাপ নির্ধারণ করা প্রায় একই বিষয়। সো এই বিষয়টাতে নিয়ে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নাই। আর সবাইকে বলবো, সেশন চলাকালীন সময়ে মাইক্রোফোন অলরেডি মিউট আছে। আপনারা একদম সেশনের শেষে আপনাদের প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সো সেজন্য সবাইকে আমি অনুরোধ করব কলম এবং পেপার নিয়ে বসার জন্য। আর আমি দেরি করছি না, আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে সম্মানিত গেস্ট ইঞ্জিনিয়ার জুয়েল রানা স্যারকে তার মূল আলোচনা শুরু করার জন্য। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রনি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে একদম। আচ্ছা, ঠিক আছে। কোনটাতে চাপ দিব? এই ভাষাটা দেন, ভিডিওতে পুরো স্ক্রিনটা সিলেক্ট করেন। স্টার্ট করে দেন। নাম্বারগুলো স্ক্রিন হচ্ছে না, এটা ফুল স্ক্রিন করার সঙ্গে আসতেছে। আরো করতে হবে। সেকেন্ড থেকে আচ্ছা, ঠিক আছে। আমার আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, যদিও এখানে লেখা কিছু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, আমি এরকম রাখি নাই যদিও। ধন্যবাদ রনি আহমেদকে। আর আহ, আহ, আসলে এই সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। এর পাশাপাশি আরো যারা এর সঙ্গে যুক্ত আছে সবাইকে আসলে ধন্যবাদ, এবং এই মোটামুটি মধ্যরাত্রিতে যারা জয়েন করছেন সবাইকে স্বাগতম আজকের এই সেশনে। আপনারা হয়তো কিছু আমি একেবারে বলবো না যে এক ঘন্টা সেশনে আপনাকে আমি সবকিছু শিখিয়ে ফেলবো। তারপরে যেহেতু আপনাদের ইন্টারেস্ট আছে, আমি আই হোপ আজকের সেশন থেকে আপনি কিছু না কিছু হলেও শিখতে পারবেন আশা করি। আমরা ওই উদ্দেশ্য নিয়ে সামনে আগাবো। আশা করি আপনারা কোঅপারেট করবেন। আমরা হয়তো একেবারে গদবাঁধা নিয়মে যাব না। আমরা প্রতিটা স্লাইডের মাঝে হয়তো কিছু কোশ্চেন রাখতে পারি বা জিজ্ঞেস করতে পারি যে আসলে এই জিনিসটা কি হতে পারে। আপনারা চাইলে তার ফিডব্যাক দিতে পারেন, অথবা যদি না বোঝেন বা না বুঝতে পারেন বা নতুন মনে হয় আপনার কাছে, আপনি চাইলে কথাও বলতে পারেন। ওকে, এতটুকু বলে আমরা শুরু করতেছি। আমি জানি না স্লাইডটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন, আমার যে স্লাইড ছিল এরকম ছিল না, আমি দুঃখিত আসলে। আমাদের যে সেশনের নাম ছিল সেটা ছিল রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন এন্ড ইম্পর্টেন্স অফ ফুড রিসার্চ। আই হোপ মোস্ট অফ দেম, অথবা আপনারা যারা জয়েন করছেন আহ, তারা অধিকাংশই হয়তো ফুড বা এই রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য আসলে আমার এই সেশনটা। অন্যান্য রিলেভেন্ট যারা আসলে ফুড না অথবা ফুড নিয়ে কাজ করতে চান, তারাও হয়তো কিছু এখানে আইডিয়া পাবেন। ওকে, হোপ দিস সেশন উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং টু ইউ অল। আমরা সামনে যাই, কথা বেশি বাড়াবো না। আসলে আমাদের এই সেশনটার অবজেক্টিভস কি, আসলে আমি কি শিখাইতে যাচ্ছি, হোয়াট আই এম গোয়িং টু টক টক অর মানে কি জানাইতে যাচ্ছি বা কি বোঝাতে যাচ্ছি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি একটু। সো রিসার্চ আসলে কি, আমরা একবারে রিসার্চ ওই দিকে যাব না। আমাদের যে টপিক, সেই টপিক সিলেকশন থেকে আইডিয়া জেনারেশন থেকে কিভাবে পাবলিকেশনের দিকে যেতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। গ্যাপটা কিভাবে আইডেন্টিফিকেশন, দা মোস্ট ইম্পর্টেন্ট থিং, হাউ ডু ইউ আইডেন্টিফাই এ গ্যাপ ফর এ পার্টিকুলার রিসার্চ। So when you start a research, you should identify a gap. Otherwise, it's just a garbage or
অর অর বলতে পারি এটা অনেকে হয়তো পাবলিশ করে ফেলছে, আপনি জানেন না। ওকে, সো গ্যাপটা যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায়, দ্যাট দ্যাট উড বি এ গ্রেট রিসার্চ। হ্যাঁ, তাই তাহলে সেটাই হবে একটা ভালো রিসার্চ হবে। তো সেই গ্যাপটা কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেই জিনিসটাই আজকে আমার অন্যতম এই সেশনের যে গুরুত্ব বা উদ্দেশ্য যদি বলেন, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য, এটাই আপনাকে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা গ্যাপটা আসলে আইডেন্টিফিকেশন করতে পারি বা বের করতে পারি। ওকে, সো দেন হচ্ছিল এগুলোর ভ্যালু কি, রিসার্চের ভ্যালু কি আমরা অনেকগুলো সেশন হয়তো আপনারা কন্টাক্ট করছেন অথবা অ্যাটেন্ড করছেন, তার ভ্যালু আমরা জানি আসলে, আর আমাদের পার্সপেক্টিভে আসলে ভ্যালুটা কি সেটাও আমরা আলোচনা করব। আর সিস্টেমেটিক ওয়ে কিভাবে হতে পারে, হ্যাঁ, যখন এখন যেমন অনেকগুলো এআই টুল এসে এসে গেছে, এইটাকে ইউজ করে আমরা রিসার্চটাকে আরো কিভাবে ইজি করতে পারি সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। আহ, তারপর এখান থেকে কিভাবে পাবলিকেশনে যেতে পারি সেই জিনিসগুলো, বা পাবলিকেশন করার সময় আমরা কোন জিনিসগুলোকে ফোকাসে রাখবো বা কোন জিনিসগুলো আমাদের কনসিডারেশন করতে হবে সেই জিনিসগুলো আমরা আমরা হয়তো আলোচনা করব। পাশাপাশি এইটার পার্সপেক্টিভে ওই গ্যাপের সঙ্গে রিসার্চ কোশ্চেন, হ্যাঁ, এটা একটা মানে গ্যাপটা যখন আইডেন্টিফাই করবেন, গ্যাপের মধ্যে অনেকগুলো গ্যাপ আপনি আইডেন্টিফাই করতে পারেন। ওকে, সেখান থেকে পার্টিকুলার একটা গ্যাপকে আপনি হয়তো অনেকগুলো গ্যাপ আইডেন্টিফাই, 5-7টা গ্যাপ আইডেন্টিফিকেশন করছেন, বাট এর মধ্যে প্রায়োরিটি বেস অথবা আপনার ল্যাবের কি ফ্যাসিলিটি আছে, সেখান থেকে আপনি কোন গ্যাপটাকে আসলে আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন অথবা এই রিসার্চের মাধ্যমে সেটাকে সলভ করতে চাচ্ছেন, সেই জিনিসটাও আসলে এখানে আমরা ওই রিসার্চ কোশ্চেনটা সম্বন্ধেও আমরা আলোচনা করবো। ওকে, সো আমি যা বুঝতে চাচ্ছি বোঝা যাচ্ছে কিনা, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, বা বেশি বেশি স্পিডি হয়ে যাচ্ছে কিনা, একটু যদি আপনারা ফিডব্যাক দিতেন। যারা অডিয়েন্স আছেন তারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ, একটু কাইন্ডলি যদি বলেন তাহলে আমার জন্য ইজি হয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। শুধু আমার একটু ইয়ে লাগতেছে, লেখাগুলো আমার এরকম চেঞ্জ হয়ে গেল কেন? ওকে, এটাই আসলে দেখতে একটু অসুন্দর লাগতেছে। আমি হয়তো আপনাদের এই পিপিটা দিয়ে দেবো, দেখতে আপনাদের সুন্দর হওয়ার কথা, আমি সুন্দর করে ডিজাইন করছি আসলে। আচ্ছা, আজকে সেশনে আসলে আমাদের উদ্দেশ্য কি আসলে, আমরা যদি 5টা সেগমেন্টে ভাগ করি তাহলে আমরা রিসার্চ কনটেক্সট আলোচনা করব, দেন আমরা আসলে গ্যাপটা আইডেন্টিফিকেশন করব, এবং এই গ্যাপটা আইডেন্টিফিকেশন করতে কি টুলস ইউজ করতে পারি সেই জিনিসগুলো, বা এআই এর যে ব্লেসিং আছে, হ্যাঁ, সেই পার্টটা এখানে আলোচনা করতে পারি, এবং সেই প্রপোজাল থেকে একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে কিভাবে পেপার পাবলিকেশন করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করতে পারি। দেন লাস্টে পাবলিকেশন রুটটা, এই দুটো লাস্টের 4 আর 5 একই কথা। বাট আমাদের মেইন ফোকাস আজকের ক্লাসের যদি অন্যতম ফোকাস বলেন তাহলে 2 আর 3কে আমরা কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, সো আমরা যদি একটু এখানে ড্র, এটা আমাদের অন্যতম উদ্দেশ্য, এই দুইটাকে আমরা ফোকাস করবো। ওকে, 2 আর 3কে। হিন্দিটা এসে আমার আচ্ছা, তাহলে হচ্ছিল ফুড রিসার্চ আসলে কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফুড রিসার্চ আসলে কেন করতে হবে। ওকে, সো আমরা জানি ইফ ইউ ওয়ান্ট টু স্টে অ্যালাইভ ইউ শুড টেক ফুড, আদারওয়াইজ ইউ ক্যান সাস্টেইন, আর আদারওয়াইজ ইউ ক্যান লিভ উইদিন এ সিঙ্গেল ডে। ওকে, আপনি একটা দিনও বাঁচতে পারবেন না উইদাউট ফুড। হ্যাঁ, একটা দিন বলতে আসলে স্বাভাবিকভাবে যে কার্যক্রম করা বা বেঁচে থাকা, সেই খাবার ছাড়া আপনি চলতে পারবেন না। ওকে, তো দুনিয়াতে মানুষ যতদিন আছে, পশু পাখি যতদিন আছে, অথবা ম্যানকাইন্ড অথবা অন্য যা প্রাণী আছে, এরা যতদিন আছে ততদিন আপনাকে ফুড নিয়ে আসলে চলতে হবে। ওকে, ফুডের বাহিরে যাওয়ার স্কোপ নাই। সো আমাদের সেই সেই সাপেক্ষে আসলে ফুড আমাদের পড়তে হবে, জানতে হবে, এবং এটাকে আরো কিভাবে আহ আমাদের জন্য সাস্টেনেবল সলিউশনে আনা যায় সেই জিনিসগুলো হয়তো আমরা দেখবো। এটা ইরেজ করে কিভাবে, ইরেজার কোথায় আছে? So, আচ্ছা, যেমন আমরা যদি কয়েকটা কথা আলোচনা করি, এখানে কয়েকটা পয়েন্টকে এখানে যদি আমরা বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা জানি 2050 সালে, হম, 2050 সালে আমাদের জনসংখ্যা, আমাদের যে এখন যে পপুলেশন আছে তার আহ, প্রায় ডাবল হয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো কোনো আহ, আহ, বলতেছে যে সামনের 20 বছরে পপুলেশন 1 to মানে 50 টাইমস বেড়ে যেতে পারে, অথবা 100 ডাবলও হয়ে যেতে পারে, এরকম হতে পারে।
যদি যুদ্ধ বিগ্রহ হয় তাহলে হয়তো পপুলেশন কমতে পারে, আদারওয়াইজ যেভাবে আগাচ্ছে সেক্ষেত্রে পপুলেশন অনেক বেড়ে যেতে পারে। এবং আমাদের ডেইলি যে এখনকার যে ফুড প্রোডাকশন তার যে 70 গুণ বাড়াইতে হবে। হুম, মানে 1.5 টাইমস টু 1.7 টাইমস করতে হবে। সো আদারওয়াইজ আমরা কিন্তু সাস্টেন করতে পারবো না, হলে পুরো বিশ্বব্যাপী এই যে যে দুর্ভিক্ষ দেখা দেয় এরকম দুর্ভিক্ষ দেখা দেবে। ওকে, আমরা বাঁচতে পারবো না। এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের অনেক ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে এক্সট্রিম যে ওয়েদার কন্ডিশন এর কারণে কিন্তু ফলন কিন্তু বা ফসল কিন্তু কমে যাচ্ছে। সো এই জন্য আমাদের কি এই রিসার্চের দিকে আমাদের মোটিভেট হতে হবে, তাহলে আমরা সবার জন্য সাস্টেনেবল সলিউশন আমরা দিতে পারবো। এর পাশাপাশি আমরা দেখতে পারতেছি যে খাবারের সঙ্গে সম্পর্কিত যে ডিজিজ গুলো এগুলো কিন্তু আমাদের জন্য বাড়তেছে, দিনকে দিন বাড়তেছে। সো এদের যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই খাবারকে আরো আরো কিভাবে নিউট্রিশিয়াস করা যায়, কিভাবে সবার জন্য অ্যাভেলেবেল করা যায়, হাঙ্গারকে কিভাবে প্রিভেন্ট করবে, বা অল্প খাবার খেয়ে কিভাবে সে লং টাইম সাস্টেন করতে পারবে, সেই সলিউশন গুলো আমাদের দিতে হবে। ওকে, আরো কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করছি এখানে। এর পাশাপাশি সেফটি কনসার্ন, আমরা দেখি যে খাবার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আবার অনেক বেশি বেশি মাত্রায় প্রিজারভেটিভ ইউজ করতেছে, সেটাও আবার কনসার্নিং ইস্যু। ওকে, সো এমন কিছু আমাদের ইউজ করতে হবে যাতে এটা আমাদের কি আমাদের জন্য হেলদি হয়, পাশাপাশি আমাদের জন্য আনসেফ না হয়, সেই জিনিসগুলো আমরা এই কথায় বা এই উদ্দেশ্যে আমরা রিসার্চ করব। সাস্টেনেবল সলিউশন আমরা বলছি যে আসলে যেমন গ্রিন হাউস গ্যাসটা এখন অনেক অনেক বেশি বেশি ইস্যু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এমন কোন সলিউশন করতে হবে যে যে ফুড প্রোডাকশন করতে গিয়ে আমাদের কি এই গ্রিন হাউস গ্যাস ইমিশন বেশি হবে না, বা আমরা এটাকে আরো রিডিউস করতে পারবো। ওকে, সে এই উদ্দেশ্যগুলোকে ফুলফিল করার জন্য আমাদের কি ফুড রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো আর একটা পয়েন্ট বলছে যে ফুড ওয়েস্ট যে ক্রাইসিস আছে এটাকে যদি আমরা মিটিগেট করতে চাই, রিডিউস করতে চাই, তাহলে আমাদের এই ফুড রিসার্চে ফোকাস করতে হবে। ওকে, আমরা জানি আমাদের ওয়ার্ল্ডে যে ফুড প্রোডাকশন হচ্ছে তার 30 থেকে 40 ভাগ ফুড কিন্তু আমাদের ওয়েস্টেজ হয়ে যায়। হ্যাঁ, অথবা আপনি যদি বলেন যে ইয়ারলি যে পরিমাণ ফুড খান তার সঙ্গে আরো 30-40% ফুড আপনি কিন্তু ওয়েস্টেজ করেন। ওকে, সো এটাও একটা কনসার্নিং ইস্যু। তাহলে এমন কোনো ওইতে আমাদের রিসার্চ করতে হবে যাতে আমাদের এই ফুড ওয়েস্টেজটাকে রিডিউস করা যায় বা কমানো যায়। ওকে, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, কোন কোন ইস্যুতে আমাদের আসলে মানে ফুড রিসার্চ হতে পারে, কোন কোন পার্সপেক্টিভে, আমি সব জিনিসগুলোকে ফোকাস না রেখে তিনটা এখানে ব্রড ক্যাটাগরি আমি এখানে আলোচনা করব। একটা, আমাদের রিসার্চের উদ্দেশ্য হইতে পারে যে আমাদের ফুড ওয়েস্টটাকে রিডিউস করা, পাশাপাশি আমাদের যে ম্যাল নিউট্রিশনটা আছে সেটাকে আমাদেরকে রিডিউস করা। ওকে, অথবা যে কন্ডিশন আছে ম্যাল নিউট্রিশনের সেই কন্ডিশন থেকে আপগ্রেড করা। তারপর এখন যেটা আছে আপনাদের, যেমন আমাদের মাছ মাংসের দাম দেখা যাচ্ছে দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাহলে যারা আমাদের কি লোয়ার ইনকাম পিপল আছে তাদের জন্য আসলে সলিউশন কি? তাহলে আমাদের এমন কিছু খাবার ডেভেলপ করতে হবে যে খাবারগুলো আসলে কি আমাদের ওই মাছ মাংসের যে টেস্ট সেই টেস্টটুকু দেবে, পাশাপাশি ওইটার যে বেনিফিটটা সেই বেনিফিটটা দেবে। সেইটা আপনাকে আমরা বলছি যে অল্টারনেটিভ প্রোটিন অথবা ফাংশনাল ফুড, এই দিকে আমাদের রিসার্চ করা যেতে পারে। এবং আমরা ওই যে বললাম একটু আগে যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো যেগুলো আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, সেগুলোকে প্রিভেন্ট করতে গেলে আমাদের কি ফাংশনাল ফুডের দিকে আমাদের কি মোট আহ, আমাদের এদিকেও কি রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে ফাংশনাল ফুড গুলোকে আমাদের স্পেসিফিক যে ডিজিজ গুলো আছে এই ডিজিজ গুলোকে মিটিগেট করবে, রিডিউস করবে, অথবা এগুলোকে প্রিভেন্ট করবে। তার পাশাপাশি আমাদের ফুড সিকিউরিটি অথবা সাস্টেনেবিলিটি এই রিলেভেন্ট রিসার্চও আমরা করতে পারি। ওকে, সো এই পার্সপেক্টিভে যে কথাগুলো বলছি সেগুলো এখানে কিছু ভাষায় লেখা আছে, এগুলো চাইলে আপনারা এক নজর করে দেখে নিতে পারেন। ওকে, সো দেন আমরা আসি আসলে রিসার্চ গ্যাপ কি, কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ রিসার্চ গ্যাপ? কেউ একজন একটু যদি বলতেন, আপনাদের মাইক্রোফোন অন করে আপনাদের যদি আইডিয়া একটু শেয়ার করতেন, রিসার্চ গ্যাপ কি, আসলে এটা কি এটা? কেউ যদি হচ্ছে প্রশ্নের উত্তর করতে চান তাহলে হাত তুলবেন, আমি আনমিউট করে দিব। ওকে, আচ্ছা, যে আব্দুর রব জি বলেন একটু, ওনাকে একটু অ্যাক্সেস দেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি আব্দুর রব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন স্যার বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি বিভাগে। স্যার হচ্ছে জি। রিসার্চ গ্যাপ বলতে আমরা যেটা বুঝি স্যার, সাধারণত হচ্ছে কোনো একটা স্পেসিফিক রিসার্চের যখন আমরা সেটা গো থ্রু করি, তখন স্যার আমরা সেই রিসার্চের কোন কোন জায়গাগুলোতে এখনো স্যার কাজ হয়নি সেইগুলো স্যার আইডেন্টিফাই করাকে আমরা স্যার রিসার্চ গ্যাপ বলে থাকি ওকে, সাধারণত। এক্সিলেন্ট। ওকে, সো আব্দুর রবকে থ্যাংক ইউ, আসলে ও সুন্দর করে বলার চেষ্টা করছে। সেই গ্যাপ গুলো আসলে কোন কোন পার্সপেক্টিভ হতে পারে, আমরা একটু সেই জিনিসগুলো আলোচনা করতে পারি, সামনে আমরা দেখতে পারি যে রিসার্চ গ্যাপটা আসলে ও আব্দুর রব যেটা বলছে এটাই আসলে রিসার্চ গ্যাপ। যে আমাদের এরকম হতে পারে যে কোনো মিসিং কোনো ইনফরমেশন আছে, সেটা একটা রিসার্চ গ্যাপ হতে পারে। অথবা কোনো একটা রিসার্চ হয়েছে, সেখানে কিছু পার্ট হয়তো রিসার্চ তারা করেছে, আমার কাছে মনে হচ্ছে যে এই পার্টটুকু করা যেতে পারে, সেটাও রিসার্চ গ্যাপ হতে পারে। অথবা এরকম রিসার্চ গ্যাপ হতে পারে যে কোনো একটা ম্যাথোডোলজিতেও একটা রিসার্চ গ্যাপ হতে পারে। যে আমার ধরেন যে এখন যেমন যে কাজগুলো আগে যে কাজগুলো হইতো সেই কাজটাই এখন কিন্তু তার সঙ্গে এআই কে ইন্টিগ্রেশন করে কিন্তু নতুন নতুন রিসার্চ করা যাচ্ছে। ওকে, আগে হয়তো আমি জাস্ট একই ডাটা নিছি, সেই ডাটাগুলোকে আরো মানে কি আমি আরো অনেকগুলো ডাটা নিলে কিরকম রেজাল্ট আসতে পারে, হ্যাঁ, সেই আহ, সেই থিঙ্কিং কে অথবা সেই প্রেডিকশন করে কিন্তু আমরা রিসার্চ করতে পারি। হ্যাঁ, এখন দেখা যায় ফুডের সঙ্গে এআই কে খুব সুন্দর করে ইন্ডিকেট করা হয়েছে। সো এই পার্সপেক্টিভ রিসার্চ হতে পারে। এর পাশাপাশি আমরা বলছি একটু আগে যে এক্সিস্টিং নলেজ আছে, যেই নলেজটা একটা একটা নির্দিষ্ট স্পেসিফিক কোশ্চেনকে আমার ফুলফিল করতে পারে নাই বা ফেল করছে, সেই গ্যাপটাকে মিটিগেট করার জন্য সেটাও আমাদের একটা রিসার্চ গ্যাপ হতে পারে। এরপর পাশাপাশি আমরা বলছি আসলে রিসার্চ গ্যাপটা আমরা জানি আসলে কোনো একটা রিসার্চ করতে গেলে অবশ্যই রিসার্চ গ্যাপটা বের করতে হবে। আমি শুধু ভাবলাম যে রিসার্চ হবে, আসলে একটা গ্যাপ আছে কিনা আমার চেক করে নিতে হবে। ওকে, আরো আমি কথা রিসার্চ গ্যাপ সম্বন্ধে আরো কথা রাখছি সামনের স্লাইড গুলোতে। এই রিসার্চ গ্যাপটা একটা পেপারে কোথায় থাকতে পারে? আমি একটা পেপার পড়লাম, সেই গ্যাপটুকু কোথায় পাওয়া যেতে পারে? যেমন আমরা যদি টাইটেল অথবা অ্যাবস্ট্রাক্ট পড়ি, সেখানেও আমরা গ্যাপ গ্যাপ পেতে পারি। হ্যাঁ, এর পাশাপাশি যদি আমরা ইন্ট্রোডাকশনটা পড়ি, ইন্ট্রোডাকশনে যদিও আমাদের ওই পেপারে যেই গ্যাপটা আছে ওই গ্যাপটাই ওরা বলে, অথবা ফিউচার ডিরেকশন ওরা বলে দিতে পারে। একেবারে লাস্ট ইন্ট্রোডাকশন লাস্ট প্যারাটা যে আছে ওই প্যারাটা আমরা পড়লেও ওখানে অনেক সময়, অথবা এখন যে পেপার গুলো আছে ওই পেপার গুলোতে তারা বলে দেয় যে ইন্ট্রোডাকশনের মধ্যেও একটা কি ফিউচার ডিরেকশন থাকতে পারে, যে আপনি কতটুকু কাজ করছেন, কতটুকু বাকি আছে। সো হোয়াট উড বি ইউর ফিউচার গোল? ওকে, আপনি যদি আবার এই রিসার্চটা করেন তাহলে আর কোন কোন জিনিসগুলো আপনি ফোকাস করতে পারেন। ওকে, তারপর আমি যদি মেথডটা দেখি, সেই মেথডের মধ্যেও কি হইতে পারে, রিসার্চ গ্যাপ বের করা যেতে পারে। যেমন আমি বললাম একটু আগে যে কোনো একটা কাজ করছে যারা ট্রাডিশনাল কোনো মেথড মেথড দিয়ে কাজ করছে, আমি চাইলে আমার ল্যাবে যদি আমার অ্যাডভান্স কোনো ফ্যাসিলিটিস থাকে সেটা দিয়েও কিন্তু ওই কাজটা আমি করতে পারি। সেম কাজটাই অ্যাডভান্স কোনো টেকনোলজি ইউজ করে করা যেতে পারে। ওকে, সো এটা একটা মেথডের দিক থেকে হতে পারে। তার পাশাপাশি আমার যদি রেজাল্টস, আমি যে রেজাল্টসে দেখলাম আমার একটা পয়েন্ট ফাইন্ড আউট করলাম যে ওই জিনিসটা আমি রেজাল্টে পেলাম না, তাহলে ইট কুড বি এ রিসার্চ গ্যাপ। হ্যাঁ, এটাও একটা রিসার্চ গ্যাপ হতে পারে। তারপর এখন নতুন করে এখন মোস্ট অফ দ্য পেপারই আপনার লিমিটেশন বলতে হয়। আগে যেমন আপনি যদি 4-5 বছর বা 7-8 বছর আগের পেপার গুলো দেখেন, ওখানে কিন্তু লিমিটেশন মানে পেপারে খুব কম পেপার, হয়তো দুই একজন পেপারে 10টা পেপার পড়লে একটা পেপার হয়তো আপনি লিমিটেশন বলে দিত। বাট এখনকার প্রতিটা পেপারেই আপনাকে অ্যাড্রেস করতে হয় আপনার লিমিটেশন কি। হ্যাঁ, আপনি কতটুকু কাজ করছেন, ফিউচারে আর কি কাজ করতে চান এই কাজ এই কাজেরই, বা অ্যাডভান্স ভার্সন আর কি কি করতে পারেন। সো আমাদের এই জিনিসগুলো না দেখে একবারে আমরা এই জিনিসটা এই লিমিটেশন পার্টটাও আমরা কি করতে পারি, ওখানে কি আমরা কি রিসার্চ গ্যাপটা খুঁজতে পারি, যে ওখানে কোনো রিসার্চ গ্যাপ আছে কিনা। ওকে, এর পাশাপাশি স্যার মেবি আনমিউট হয়ে গিয়েছেন, সরি মিউট হয়ে গিয়েছেন প্রবাবলি। না, আমার এখানে তো চালু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? স্ক্রিনটা মানে আমার স্যার স্লাইডটা দেখা যাচ্ছে স্ক্রিন কিনা? তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা, আমরা একটু সবাই কি স্ক্রিনটা আবার স্লাইড দেখতে পাচ্ছেন না? আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন। জি আচ্ছা, স্যার, তা এখন হয়তো বা দেখা যাচ্ছে। নেটওয়ার্ক কোনো ইস্যুর কারণে হয়তো এটা প্রবলেম হয়েছে। আচ্ছা, জি স্যার,
এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে আমরা দেখেন যে অনেকগুলো এই জাস্ট এই ফিগারটা যদি আমরা একটু দেখি, যে আসলে অনেকগুলো আমার সামনে অনেকগুলো পেপার আছে। হ্যাঁ, এই অনেকগুলো পেপার থেকে আসলে রিসার্চ গ্যাপটা আমি বের করবো কিভাবে? ওকে, যেমন আমি আগে যেভাবে আসলে রিসার্চ গ্যাপ বের করতাম অথবা আমাদেরকে যেভাবে শিখাইছে, এখন তো এআই চলে আসছে। আহ এইরকম অনেকগুলো পেপার নিয়ে আমরা আসলে বসতাম, বসে আসলে কিভাবে রিসার্চ গ্যাপটা বের করতাম, এখানে জাস্ট আমি ধরেন যে আমি একটা পার্টিকুলার টপিকস এর উপর আমি রিসার্চ করতে যাচ্ছি। সেই পার্টিকুলার টপিকস এর উপর আমি আমার আমার দেখা 5টা বা 7টা বা 10টা বা 20টা পেপার আমি কি করলাম, আমি রিলেভেন্ট 10টা পেপারকে বা 5টা পেপারকে, ইনিশিয়াল স্টেজে আপনার 5টা পেপার নিয়ে কাজ করতে পারেন, অথবা এর চেয়েও যদি মনে হয় যে আরো বেশি পেপার নিয়ে কাজ করতে পারবেন আপনি, তা 10টা পেপারকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এই 10টা পেপার আপনি প্রতিটা পেপার পড়বেন। আপনি একটা এক্সেল আপনি ডিজাইন করে নেবেন, অথবা এক্সেল একটা ফাইল ওপেন করে নেবেন। করে নিয়ে আপনি কি করবেন, আপনি এরকম করে পার্ট পার্ট করে ভাগ করে নেবেন। যে ওই এটা কত সালে, ওই টাইটেলটা দিতে পারেন, দিয়ে এটা কত সালে কাজ হয়েছে, তার কনটেক্সটটা কি আসলে, এবং এখানে কোন কোন মেথডে কাজ করছে, মেইন ফাইন্ডিংসটা কি ছিল আর লিমিটেশনটা কি ছিল। হ্যাঁ, এইভাবে আমি ডিজাইন করে নিতে পারি। তাহলে আমি 5টা পেপারের মধ্যে আমি 5টা পেপারে 5টা ফাইন্ডিংস দিলাম, আমার মতে মনে হলো যে এই জায়গায় গ্যাপ আছে, সেই গ্যাপ গুলোকে আমি অ্যাড্রেস করে ফেললাম। হ্যাঁ, যে আমার 1 নম্বর পেপারে মনে হলো যে না, এই গ্যাপটা আছে, নো সিজনাল কম্পারিজন। হ্যাঁ, তাইলে আমি কি করব, এই রিলেভেন্ট টপিকস দিয়ে আমি কি করব, অবশ্যই আবার সার্চ করব যে এই রিলেভেন্ট কোনো কাজ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আমি এই পার্টিকুলার টপিকস আমি কি করতে পারি, কাজ করতে পারি। ওকে, তারপর হচ্ছিল এখানে যেমন বলছে একই রকম করে এখানে 5টা পেপারে 5টা লিমিটেশন বা গ্যাপকে তারা আইডেন্টিফাই করছে। করে তারা কি করব, এখন আমি ধরে যে অনেকগুলো গ্যাপ আইডেন্টিফাই করছি, আমি সবগুলো নিয়ে কি কাজ করব? পসিবল, ইজ ইট পসিবল টু টু ডু টু ডু স্টার্ট উইথ কি লটস অফ লিমিটেশন অর লটস অফ রিসার্চ গ্যাপ, লটস অফ কোশ্চেন? করা কিন্তু পসিবল না। আমি কি করতে পারি, এই যে অনেকগুলো আমি গ্যাপকে আইডেন্টিফাই করলাম, এর সঙ্গে আমি কি করব, এই গ্যাপগুলোকে প্রায়োরিটি করব, প্রায়োরিটি বেসে আমি কি করব, ভাগ করে নেব, যে এর মধ্যে কোনটা সবচেয়ে এই যুগের সাপেক্ষে এই সময়ের সাপেক্ষে সবচেয়ে কোনটা বেস্ট, কোন কাজটা আসলে ফিউচারের জন্য সবচেয়ে বেশি দরকার, সেই পার্টিকুলার কাজটা আমি সবার আগে করব, স্টার্ট করব। আমি এটা লিস্ট করে রাখতে পারি যে আমি 1 নম্বর কাজটা হয়ে গেল, দেন সেকেন্ড কাজটা মনে হচ্ছে না আমার ফিজিবল, এই কাজটা আমি পরবর্তী সময়ে কাজ করতে পারি। ওকে। আচ্ছা, এখন আমি বললাম যে যে কাজটা আসলে আমরা আমরা যেভাবে শিখছি বা আমাদের স্যারা যেভাবে আমাদেরকে বলছেন, সেই কাজটা এখন এআই দিয়ে করা যায়। হ্যাঁ, সুন্দর সুন্দর টুলস আছে, সেই টুলস গুলো দিয়ে আপনাকে কি করতে হবে, হ্যাঁ, আপনাকে ওখানে কমান্ড দিতে হবে যে আসলে আপনি একটা নির্দিষ্ট পেপার আপনি একেবারে কমনলি, যেটা কমনলি আমরা সবাই ইউজ করি, চ্যাট জিপিটি, এখানেও দিলে, যে একেবারে ফ্রি ভার্সন আছে, এখানে দিলেও ওরা মোটামুটি কি করে দেয়, যে বলে দেয় যে এই পেপারটা আসলে কোন ধরনের রিসার্চ গ্যাপ আছে। হ্যাঁ, এখানে ম্যাথোলজিক্যাল কোনো গ্যাপ আছে, না এখানে আমার কোনো ডাটাগত গ্যাপ আছে, কোনো পার্ট এখানে স্কিপ করা হয়েছে বা করা হয়নি, সেই জিনিসটা কিন্তু আমি ইজিলি চেক করতে পারবো। এবং এইটা আপনার কাজ অ্যাজ এ রিসার্চার, আপনি যদি একেবারে আর্লি বিগিনার হন, তাহলে আপনার কি করতে হবে, একজন সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো অনেক সময় সবগুলো কাজ বুঝবেন না বা পারবেন না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি হয়তো গ্যাপ আবার এটা কি ভেরিফাই করে নিতে হবে। ও বলে দিছে, কিন্তু আপনার দিক থেকে মনে হচ্ছে এটা গ্যাপ, কিন্তু আপনি যদি একজন সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করেন, সেই সুপারভাইজার কিন্তু সুন্দর করে আপনাকে বুঝাই দিবে যে আসলে এখানে গ্যাপ আছে কিনা। এই জন্য এখানে বলছে ইফ ইউ গেট সামথিং বাই ইউজিং এআই, ইউ শুড চেক ডাবল, অথবা থিঙ্ক টোয়াইস, অথবা চেক ডাবল। বলছে 2বার চেক করে নেবেন, একবার না। হ্যাঁ, 2বার চেক করে আপনি নিজে তো চেক করবেন, পাশাপাশি আপনার যে সুপারভাইজার আছে অথবা আপনার সিনিয়র যে বড় ভাই আছে, সে যার 2-3টা কাজ আছে বা 2-3টা পাবলিকেশন আছে, অথবা তার যার এক্সপিরিয়েন্স আছে, তার সঙ্গে একটু কমিউনিকেশন করে নেবেন যে আসলে এটা কি, যে এআই যে ডাটাটা দিছে এটা আসলে একুরেট কিনা। হ্যাঁ, কারণ এআই অনেক সময় ওদের নিজের মতো ইচ্ছা মতো অনেক সময় অনেক রকম ডাটা দেয়, যেটা আসলে কি হয়তো এই গ্যাপটুকু আসলে নাই। ওকে, সো এইটা আপনাকে চেক করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই যে রিসার্চটা কিন্তু এটা গিয়ে মানে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ওকে, সো এই জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, এটা চেক করে নিতে হবে যে আসলে এই যে ডাটাটা দিছে সেই ডাটাটা আসলে ঠিকঠাক দিয়েছে কিনা। ওকে,
আচ্ছা, এই যে বললাম আমরা আমরা একটু আগে যে ইয়েটা দেখতেছিলাম, এখানে দেখেন যে অনেকগুলো তারা কি গ্যাপ আইডেন্টিফিকেশন করছে, 5টা গ্যাপ আইডেন্টিফিকেশন করছে বা 6টা গ্যাপ আইডেন্টিফিকেশন করছে। এই 6টা গ্যাপ থেকে আমি কি করব, আমার যে যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি ন্যারো করব। হ্যাঁ, আমার পার্টিকুলার আমি গ্যাপকে আমি উদ্দেশ্য করে কাজ আগাবো। আমি সবগুলো গ্যাপকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব না। হ্যাঁ, দেখেন যে অনেকগুলো আমি গ্যাপকে আইডেন্টিফিকেশন করছি। এখানে যেমন বলছে একটা ফুড সেফটি ইন লোকাল মার্কেট, এটা কিন্তু ব্রড টার্ম, বিশাল বড় এরিয়া। এই বিশাল বড় এরিয়ার মধ্যে আপনি কোন কাজটা করতে চান, যেই কাজটা আপনি মনে হচ্ছে যে এই কাজটা এখন যুগের সঙ্গে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে বড় স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়ে বলছে মাইক্রোবিয়াল কোয়ালিটি অফ রেডি টু ইট ইট ফুড। যদি না হয়ে থাকে, হ্যাঁ, এটা এটা আপনার চেক করে নিতে হবে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়েছি যে এরকম হতে পারে। সেই গ্যাপটা আবার কি করতে হবে, গ্যাপটা আবার ওই যে বললাম পেপার গুলো, প্রিভিয়াস যে পেপার গুলো আছে এগুলোর সঙ্গে আবার কম্পেয়ার করতে হবে, কোন একটা স্পেসিফিক পেপারে শুধু এই কাজটা হয়েছে কিনা। ওকে, সেই গ্যাপটা আবার কি করতে হবে, যে আমার আরো কয়েকটা পেপারের সঙ্গে কম্পেয়ার করে দেখতে হবে যে এই গ্যাপটা আসলেই সঠিক কিনা। ওকে, তারপর আমাকে কি করতে হবে, এই গ্যাপের সাপেক্ষে আমাকে একটা কোশ্চেন একটা ডিজাইন করতে হবে। যে কোশ্চেনটা কি হতে পারে, হাউ ডু সিজন অর ভেন্ডর হাইজিন এফেক্ট দ্য মাইক্রোওয়েল কোয়ালিটি। আমি একটা পার্টিকুলার একটা স্পেসিফিক দিকে যাচ্ছি। এটাও কিন্তু আপনি যদি এই টার্মটাও দেখেন, এই টার্মটাও কিন্তু একটা ব্রড টার্ম। এই টার্মটাও যদি পার্সপেক্টিভ আপনি চিন্তা করেন, যদি বলতেছে এখানে ন্যারো, কিন্তু এটাও কি হতে পারে অনেক ব্রড, অনেক পার্সপেক্টিভে আলোচনা করা যেতে পারে। যে মাইক্রোবিয়াল কোয়ালিটি আপনার টেম্পারেচার সঙ্গে সঙ্গে সম্পর্ক দেখা যেতে পারে। যে লোকগুলো কাজ করতেছে সেগুলোর যে প্র্যাকটিস আছে, তারা হাত ধুচ্ছে কিনা, তারা প্রপারলি ক্লিনিং করতেছে কিনা, তারা হাইজিন মেনটেন করতেছে কিনা, যে জায়গায় আপনি স্টোরেজ করতেছেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনার কনসিডারিং পয়েন্ট আসতে পারে। এখানে তারা স্পেসিফিক, তারা এখানে বলে দিচ্ছে যে একটা পার্টিকুলার সিজন বা টেম্পারেচার বলতে পারে, অথবা এখানে ভেন্ডরের হাইজিন, এই দুটো টার্মকে তারা বলে দিয়েছে। এই দুটা টার্মের সঙ্গে আসলে কি আমার আলটিমেট যে আমি রিসার্চে গ্যাপটা আইডেন্টিফিকেশন করছি সেই গ্যাপটা সম্পর্ক আছে কিনা, সেটা আমি এখানে বের করবো এই ব্যাপারে। ওকে, বা ফিউচার কাজের মাধ্যমে এটা বের করবো। এবং এটা আলটিমেটলি কি করবো, আমি এটাকে এভিডেন্স বেস, রিস্ক বেস ট্রেনিং অথবা মনিটরিং। যেমন আমি যে এই কথা বললাম, আমি কি করব, আমার যে যারা কাজ করে যে ভেন্ডর গুলো আছে তাদেরকে আমি কি ট্রেনিং দেব। ট্রেনিং দেওয়ার পর আমি কি আবার আবার ডাটা নেব। ডাটা নিয়ে আমি প্রিভিয়াস যে ডাটা আছে এই ডাটার সঙ্গে আমি কি করব, চেক করব, কম্পেয়ার করব। আমার আলটিমেট গোলটা হবে যে আমি যে ট্রেনিং দিলাম বা এভিডেন্স বেস যে অ্যাক্টিভিটি নিলাম বা স্টেপ নিলাম, এই স্টেপ নেওয়ার ফলে আসলেই কি আমার ইমপ্রুভ হয়েছে, আসলে আমার চেঞ্জ আসছে আলটিমেট রেজাল্টে, না আগেরটা যেটা আছে সেটাই আছে। যদি আগেরটা থাকে তাহলে তো আসলে রিসার্চ হলো না, একই রকম রেজাল্ট আসতেছে। তার মানে কোনো জায়গায় জায়গায় আপনার হয়তো বা প্রপারলি আপনি কাজটি করেননি, যার ফলে কি ডাটা একই রকম আসতেছে। ওকে, এখানে লাস্টে একটা সুন্দর কথা বলছে, বলছে যে তারা কোশ্চেন শুড বি স্পেসিফিক। হ্যাঁ, কোশ্চেন শুড বি স্পেসিফিক এনাফ টু ডিজাইন এ মেথড, কালেক্ট ডাটা এন্ড রাইট এ পেপার। ওকে, সো এইটা হচ্ছে আলটিমেট গোল। এই গোলকে ফুলফিল করার জন্য আমরা রিসার্চ কন্ডাক্ট করবো। ওকে, আচ্ছা, সো এই যে আমরা বললাম, একটু আগে বললাম আমরা ন্যারো ডাউন করলাম একটা নির্দিষ্ট পার্টিকুলার রিসার্চ গ্যাপে আমরা ফোকাস করলাম। সেই রিসার্চ গ্যাপটা কি হইতে হবে, আপনি অনেক একটা গ্যাপ, এমন গ্যাপ ফুলফিল করলেন যেটা আপনার ল্যাবে ফিজিবল না। হ্যাঁ, সুন্দর একটা টার্ম এখানে বলছে, এই টার্মটা যদি আপনারা দেখেন, এই টার্মের মিনিংটা করেন, সুন্দর একটা মিনিং দেয় তারা। FINER, ফাইনার যদি বলি আমরা, এফ তে মানে ফিজিবল কিনা। আপনি এমন গ্যাপ, এমন একটা থিঙ্কিং করছেন যে থিঙ্কিংটা আসলে আপনার ল্যাবে পসিবল না, হ্যাঁ, ইভেন বাংলাদেশে পসিবল না। তাহলে কিন্তু আসলে এটা কি এটা কিন্তু আসলে আলটিমেটলি রিসার্চ আউটকাম আসবে না। হ্যাঁ, আপনার শুধু থিঙ্কিং থেকে যাবে। এবং এইটা শুড বি ইন্টারেস্টিং হতে হবে। হ্যাঁ, আপনাকে কেউ চাপাই দিছে, হ্যাঁ, কেউ প্রেশারাইজ করতেছে এটা নিয়ে রিসার্চ করো, তাহলে কিন্তু এই জিনিসটা আসলে আপনি কাজের প্রতি মোটিভেশন পাবেন না। ওকে, এবং এনতে বলছে এটা নোবেল হইতে হবে। নোবেল মানে এখানে নোবেল বলতে বুঝাইছে নতুনত্ব থাকতে হবে। হ্যাঁ, তারপর বলতে এখানে ইথিক্যাল, ইথিক্যাল ইস্যু। অনেক সময় আমার ডাটা নিয়ে কাজ কাজ করতে গেলে, অথবা হিউম্যান অথবা মানুষের কাছ থেকে কোনো ডাটা নিতে গেলে সেই ইথিক্যাল পার্সপেক্টিভটাও আপনার চিন্তা করতে হবে। এই ডাটাগুলো একেবারে সবার জন্য ওপেন যাতে নয়, সেই জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। এবং এটা রিলেভেন্ট আপনার সময়ের সাপেক্ষে, আপনি যেখানে বসবাস করেন সেই রিজিয়ন, সেই কমিটির সঙ্গে আসলে কি রিলেভেন্ট কিনা, এরকম এই 4টা বা 5টা টার্মকে ফোকাস করে আপনার রিসার্চটা হতে হবে। তাহলে আমরা কি বললাম, ইট শুড বি ফিজিবল, ইট শুড বি ইন্টারেস্টিং, ইট শুড বি নোভেল। নোভেল বলতে একেবারে নোবেল হবে না, হয়তো আমাদের দেশে ওইরকম রিসার্চ করা আসলে পসিবল না, একেবারে নতুনত্ব রিসার্চ আমাদের দেশে আসলে পসিবল ওইরকম ফেসিলিটিও আমার নাই। তার মধ্যেও যতটুকু নোবেল, হ্যাঁ, প্রিভিয়াস নোবেল বলতে এখানে এক্সিস্টিং যে রিসার্চটা হয়েছে গ্যাপটা আইডেন্টিফিকেশন,
সেই গ্যাপটার কারণে যে রিসার্চটা হচ্ছে সেটাই একটা নোবেল হতে পারে। ওকে, দেন ইথিক্যাল পার্সপেক্টিভ আমরা বলছি, এটা অনেক সময় অনেক অনেক রিসার্চে লাগে এবং এখন অনেকগুলো পেপার এটা বলে দেয় বা চায় যে আপনার ইথিক্যাল কনসিডারেশন আপনি উল্লেখ করতে হবে রিসার্চ পেপারে। ওকে, এবং পাশাপাশি এটা রিলেভেন্ট হতে হবে। হ্যাঁ, আমি এমন রিসার্চ করলাম আমার যুগের সাথে সম্পর্কিত নাই, আমার কাজের সাথে সম্পর্কিত নাই, এরকম রিসার্চকেও আমরা ডিসকাস করবো অথবা আমরা চাইলে এটাকে অ্যাভয়েড করবো। ওকে, আচ্ছা, এগুলোর মিনিং এখানে আমরা দিয়ে দিছি। আপনি যদি দেখেন উল্লেখ করেন এখানে যে ফাইনাল ফিজিবল এর মিনিং কি, টেস্টিং কি আসলে, হ্যাঁ, নোবেল কি, ইথিক্যাল কি, রিলেভেন্ট কি, এগুলো আমরা বলে দিছি, এক নজর করে আপনারা দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিছি, আমরা একটু পরে আসবো এটা, অথবা এটা আমরা ওই যে একটু আগে যে রিসার্চ গ্যাপের কথা বলছি ওই গ্যাপের সঙ্গে রিলেভেন্ট, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা আমরা পরে যাব। একই কথা। দেন ফিউচারে আসলে রিসার্চ ট্রেন্ড গুলো আমরা এটা একটু আগে বলে ফেলছি, হ্যাঁ, এটাও আমরা চাইলে দেখে নিতে পারেন আপনারা, যে কোন জিনিসগুলো যে ফুড সায়েন্টিস্ট হিসেবে অথবা ফুড স্পেশালিস্ট হিসেবে কোন দিকে রিসার্চ গুলো আমরা এখনকার যুগের সাপেক্ষে কোন জিনিসগুলো ফোকাস করতে পারি। আমরা এই যে প্রিসিশন নিউট্রিশনের কথা বলছি, এআই এর সঙ্গে ইন্টিগ্রেট করা যেতে পারে। তারপর প্লান্ট বেস যে প্রোডাক্ট গুলো, এগুলো যেমন মাছ মাংসে এগুলোর দাম বেড়ে যাচ্ছে, এগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাহলে এই অন্য কি উপায়ে এই ধরনের খাবার ডেভেলপ করা যায়। এর পাশাপাশি আমরা এখন এখন সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্তেছি যে দু একদিন আগে আমরা দেখলাম সারা দেশব্যাপী বন্যা, বিশেষ করে ঢাকায় যে বন্যাটা হচ্ছে, ঢাকায় কিন্তু আসলে বৃষ্টির কারণে বন্যা হচ্ছে না। ঢাকায় যে কারণে বন্যা হচ্ছে সেটা বেসিক্যালি আপনার কি আমাদের যে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসের কারণে আমরা দেখা যায় প্রচুর পরিমাণ পলিথিন যত্র ফেলতেছি, পলিথিন হয়তো ইউজ করতেছি, সেগুলো কি যেখানে ফেলার কথা, যেখানে আসলে ডাম্পিং করার কথা সেখানে না রেখে আমরা কি যত্র ফেলতেছি এখন। যার ফলে দেখা যাচ্ছে কি আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা এটা ব্লকেজ হয়ে যাচ্ছে এবং এর ফলে কি বন্যা, বিভিন্ন ধরনের আহ, যে মানব সৃষ্ট যেগুলো দুর্যোগ সেগুলো দেখা যাচ্ছে। তাহলে এই পার্সপেক্টিভে অনেক ধরনের রিসার্চ হতে পারে যে সাস্টেনেবল সলিউশন, এগুলোর পরিবর্তে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং হতে পারে, ফার্মেন্টেশন টেকনোলজি ফুডের সাপেক্ষে, এই কাজগুলো এখন সামনে খুবই ট্রেন্ডিং, এগুলো কাজ ফিউচারে হতে পারে। আচ্ছা, সো তাহলে আমরা আসলে এই রিসার্চ গ্যাপটা যাবো কিভাবে? হ্যাঁ, আমরা কাজের ওয়েটা এটাও একটু আগে আমরা আলোচনা করছি, কিভাবে যেতে পারি, কিভাবে আগাইতে পারি আমরা। তাহলে আমরা ফার্স্টে আমরা গ্যাপ আইডেন্টিফিকেশন করতে পারি। হুম, তারপরে আমাদের গ্যাপটার পার্সপেক্টিভে যে অবজেক্টিভ বা রিসার্চ কোশ্চেনটা সেটা আমরা ডিজাইন করতে পারি, অবজেক্টিভটাকে সেট করতে পারি। হ্যাঁ, যে এই আমরা সাধারণত কি একটা বা দুইটা বা তিনটা অবজেক্টিভকে ফুলফিল করার জন্য রিসার্চটা করি। ওকে, এবং হাইপোথিসিস আমরা ভেবে নেই যে এই কাজটা করলে এই আউটকামটা আসতে পারে, এতটুকু আমরা মোটামুটি প্রিভিয়াস পেপার বা রিলেভেন্ট যে ডাটা আছে, যা লিটারেচার আছে এটা দেখে মোটামুটি আমরা হাইপোথেটিক্যালি ডিজাইন করে ফেলতে পারি। যে এই ধরেন যে আমি যদি বলি যে আমাদের সোশ্যাল সোশ্যাল যে আমরা কি বলে সোশ্যাল মিডিয়া যে ইউজ করি এগুলোর ইম্প্যাক্ট কি, আমাদের ডেইলি লাইফে ইম্প্যাক্ট কি, আমরা কিন্তু ধরে নেই যে এগুলোর কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে আবার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আপনি যদি ধরে নেন যে আমাদের অবজেক্টিভস কি, আমরা এটাকে দেখাইতে যাচ্ছি যে আমার এইটার ফলে সোশ্যাল মিডিয়া ইউজের ফলে আমাদের কি আমাদের স্টুডেন্টদের কি হয়ে যাচ্ছে, আমাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে বা পড়াশোনার প্রতি তারা মনোযোগী হচ্ছে না। ওকে, এরকম করে আমরা ধরে নিতে পারি যে আমার আলটিমেট গোলটা হবে বা রেজাল্টটা এরকমই আসবে যে আমি দেখাই যাচ্ছি কি যে আমার সোশ্যাল মিডিয়া ইউজের কারণে আমাদের কি মোস্ট অফ দ্য স্টুডেন্টের কি তারা হচ্ছিল মানে পড়াশোনার মনোযোগ হারাই ফেলতেছে বা দীর্ঘ টাইম তারা এই সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। দেন আমি কি করতে পারি, মেথোডোলজি ডিজাইন করতে পারি যে কিভাবে আমি কাজটা করবো, কিভাবে ডাটা কালেকশন করবো, কাদের ডাটা কালেকশন করবো, স্টুডেন্টের ডাটা কালেকশন করবো না আমি একেবারে বাচ্চা কাচ্চা ডাটা কালেকশন করবো, বা কোন ধরনের ওয়েতে আমি ডাটা কালেকশন করবো। হ্যাঁ, আমি ধরেন যে ফেস টু ফেস গিয়ে ডাটা কালেকশন করবো না আমি কোনো অনলাইন বেস সার্ভে করবো। ওকে, সো এই মেথোডোলজি ডেভেলপ করে দেন আমার পরবর্তী আরো কিছু কাজ হতে পারে, যেমন আমি সেই ডাটাগুলোকে ইন্টারপ্রিটেশন করবো। আমি যে সফটওয়্যার আছে, টুলস আছে, সেই টুলস এর ইউজের মাধ্যমে আমি সেই ডাটাগুলোকে ইন্টারপ্রিটেশন করবো, দেন আমি কি পেপার লিখে দেন আমি এটাকে পাবলিকেশন করবো। ওকে, সো এই ওয়েতে আমরা যাবো বেসিক্যালি। আচ্ছা, সো কমন মিস্টেক কি হইতে পারে এই কাজগুলো করতে গিয়ে, আমরা কমন যে মিস্টেক গুলো করতে পারি, যদি আমরা একজনের সঙ্গে অথবা সিনিয়র অথবা সুপারভাইজার সঙ্গে কনসাল্ট করে নিই তাহলে এই গ্যাপ গুলো এই প্রবলেম গুলো হয়তো নাও হইতে পারে। যেমন আমরা সাধারণত কি ওল্ড টপিকস এ কাজ স্টার্ট করে দিতে পারি, এটা একটা প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে যদি আমরা ডাবল চেক করে নিই তাহলে কিন্তু এই ইস্যুটা হয়তো আসবে না। তারপর হচ্ছে উইক লিটারেচার রিভিউ, এটাও আমরা একেবারে আর্লি বিগিনার হিসেবে আমাদের প্রবলেম হতে পারে। আমরা অনলাইনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারি, দেখে নিলে কিন্তু আমাদের কি আমাদের হয়তো এই উইকনেসটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ওকে,
তারপর অনেকগুলো অবজেক্টিভস, আমরা দেখা যায় অনেক সময় অনেকগুলো স্টুডেন্ট আসে অনেকগুলো অবজেক্টিভস নিয়ে আসে। আপনি হয়তো বা আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে অতগুলো অবজেক্টিভস কে আপনি ফুলফিল করতে পারেন, দুইটা বা তিনটা অবজেক্টিভস নিয়ে আপনাকে আগাইতে হবে। ওকে, তারপরও পোর মেথোডোলজি আমরা হয়তো না চেক করে, হ্যাঁ আমি যে কাজটা ভাবতেছি যে এটা আমার কাছে নতুন মনে হচ্ছে কিন্তু এই কাজটা হয়ে গেছে কিনা, যদি আমি প্রপারলি লিটারেচার রিভিউ না করি তাহলে কিন্তু কি মনে হতে পারে যে এই কাজটা হয়ে গেছে, কিন্তু আমি না দেখার সাপেক্ষে কি হইতে পারে আমার কাজটা মেথোডোলজিটা পোর হয়ে যেতে পারে আলটিমেটলি। আমি যখন পেপার পাবলিশ করতে যাবো, কোনো একটা সাবমিট করবো, তখন কিন্তু রিভিউয়ার ঠিকই বের করে ফেলবে, হ্যাঁ তারা অতটুকু এক্সপার্ট। কারণ আমি যখন পেপার সাবমিট করি ওই রিলেভেন্ট যে পেপার গুলো আছে সেই পেপার গুলো ওখানে চেক করা যায় না যে এই রিলেভেন্ট কাজ হয়ে গেছে কিনা। ওকে, তারপর নোবেলিটি ঠিকঠাক আছে কিনা, যদি আমার মেথোডোলজি প্রপারলি ঠিকঠাক না থাকে, আলটিমেট নোবেলিটি কি আমার ল্যাকিংস থাকতে পারে, যে বললাম যে এই কাজটা হয়ে গেছে তাহলে নোবেল না। ওকে, তার পাশাপাশি সলিউশনটা আসলে যদি নোবেল না হয় তাহলে কি আলটিমেট সলিউশনটা কি, এটাও কিন্তু আবার একেবারে নতুন হবে না। ওকে, সো এই প্রবলেম গুলো আমরা সাধারণত ফেস করতে পারি। তাহলে যদি আমরা একজন সুপারভাইজার আন্ডারে কাজটা করি তাহলে কিন্তু এই গ্যাপ গুলো আমরা কি করতে পারবো, এই জিনিসগুলো বা এই প্রবলেম গুলো হওয়ার চান্স আমাদের কমে যাবে। ওকে, তাহলে আমি কি করব, আমার পাবলিকেশন রোডম্যাপটা কি হইতে পারে। আমার তাহলে আমি প্রথমে এক্সপেরিমেন্ট করলাম, হ্যাঁ এক্সপেরিমেন্ট করে যে ডাটা গুলো আসলো সেই ডাটাগুলোকে আমাকে অ্যানালাইজ করতে হবে। ওকে, সেই ডাটাগুলো আপনার যেমন যদি আপনি যদি সার্ভে বেস কাজ করেন তাহলে যে ধরনের টুলস ইউজ করতে হয়, আর প্রোগ্রামিং আছে, পাইথন আছে, পাইথন দিয়ে ডাটা অ্যানালাইজ করা যায়। এর পাশাপাশি একেবারে কমন যেটা আমরা কমনলি ইউজ করি স্পেসেস, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এর বাইরে একেবারে কমন আপনি অ্যাটলিস্ট এক্সেল ডাটা ডাটা ইন্টারপ্রিটেশন শিখেন আগে, সবার আগে যেটা বেসিক যেটা, হ্যাঁ সেই এক্সেলে শিখলে আপনি পরবর্তী সময়ে দেখবেন যে স্পেসের কাজ করতে আপনার ইজি হবে। হ্যাঁ, এর পাশাপাশি নতুন করে যে ট্রেন্ডিং যেগুলো আর আর এখনকার যুগে সবচেয়ে ট্রেন্ডিং এখন, তার আর দিয়ে অনেক কাজ করা যায়, এটা শিখে নিতে পারেন। দেন আপনার কি করা যেতে পারে সেটা, সেই ডাটাটা যে আসলে সেটা ইন্টিগ্রেশন করার পর আপনার পেপার লিখতে পারেন। ওকে, পেপার লিখে সেগুলোকে আপনি রিভিউ করলেন আপনার সুপারভাইজারের মাধ্যমে, অথবা আপনি নিজে যদি পারেন বা বোঝেন আপনি অথবা সিনিয়রের সঙ্গে কনসাল্ট করে, অথবা এখন অনেক ধরনের এআই টুল আছে সেই টুল দিয়েও আবার আপনি কি করতে পারেন, আপনার যে পেপারটা আছে সেই পেপারটার গ্যাপ কি, বা আপনি যেটা লিখছেন সেটা আসলে ঠিকঠাক লিখছেন কিনা সেটাও আপনি আবার নিজে নিজে চেক করতে পারেন। ওকে, দেন আপনি আপনার যে জার্নাল আছে সেই জার্নাল ধরে আপনি সেই জার্নালের গাইডলাইন ধরে আপনি কি করলেন সেখানে সাবমিশন করলেন। সাবমিশন করে এটা দেখবেন যে সময় এটা ডিপেন্ডিং অন দা জার্নাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা 6 মাস থেকে 1 বছর অথবা এর চেয়ে বেশি সময়, হ্যাঁ অথবা মোস্ট অফ দেমই যেগুলো আমরা যেগুলো পেপার সাবমিট করি এগুলো 6 মাসের মধ্যে হয়ে যায়, বা 3-4 মাসের মধ্যে হয়ে যায়। বাট খুবই যদি বড় মানে জার্নাল হয় সেক্ষেত্রে একটু টাইম হয়তো একটু বেশি লাগতে পারে। সো কমন কিছু জার্নাল এখানে নাম বলছে, যদিও এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের জার্নাল। এর পাশাপাশি এগুলো আপনার মানে আমি যদি লক্ষ্য ঠিক করি যে আমি একটা বড় জার্নালে পাবলিকেশন করব, তাহলে কিন্তু ওই জার্নালটাও যদি না পড়ি তার চেয়ে নিচে যে জার্নাল গুলো আছে সেগুলোও কিন্তু আমরা কি করতে পারি, পাবলিকেশন করতে পারি। ওকে, সো এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, এগুলো ধরে আপনারা আগাইতে পারেন। অথবা জার্নাল সাবমিশন করার আগে ওদের গাইডলাইন গুলো দেখে নিতে পারেন, যে যে টপিকস আপনি কাজ করছেন ওই জার্নালে এটা আসলে কম্পিটেবল কিনা, ওই জার্নালে যাবে কিনা, সাবমিট করা যাবে কিনা। হ্যাঁ, সো ওই জানলার গাইডলাইন গুলো যদি পড়েন আপনার কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে তিনটা জানলা এখানে এক্সাম্পল দেওয়া আছে, ফুড কেমিস্ট্রি দেওয়া আছে, ফুড হাইড্রোলজি দেওয়া আছে, ফুড বায়োসায়েন্স দেওয়া আছে। এগুলো টপ টায়ার র্যাঙ্কের কিছু জার্নাল আছে এখানে, এগুলো আপনার মোটামুটি ওয়াল ওয়াল অ্যাকসেপ্টেড জার্নাল হবে। সো এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারি, অথবা ইথিক্যাল ইস্যু যেগুলো আসতে পারে সেই জিনিসগুলো কমন আমরা এখানে দিচ্ছি, যেগুলো করা যাবে যেগুলো করা যাবে না। ওকে, যেমন যে জার্নাল যে পেপার থেকে পড়ে আপনি কোনো তথ্য নেবেন অবশ্যই সেটা কি করবেন, অবশ্যই সেখানে সাইট করবেন। ওকে, এটা আপনার অ্যাজ এ রিসার্চার হিসাবে এটা একটা কমন নর্মস। ওকে, যে পেপারটা পড়ছেন অবশ্যই সেই পেপারটা আপনি সাইট করবেন। যদি এআই টুল ইউজ করেন সেই এআই টুলের কি বলে দিতে হবে। হ্যাঁ, এখন কিন্তু জার্নাল গুলোতে বলে দিতে হয় যে আপনি এআই টুল ইউজ করছেন, বাট সেটা কি করছেন আপনি ডাবললি এটা আবার চেক করছেন। হ্যাঁ, সেটা উল্লেখ করে দিতে হবে। এবং একুরেট, হ্যাঁ ডাটা গুলো একুরেট থাকবে, এবং অনেস্টি, হ্যাঁ ডাটা যাতে আসলে মিস ইন্টারপ্রিটেশন না হয়, আপনার ইচ্ছা মতো ডাটা আপনি বসাই দিলেন এরকম যাতে না হয়। ওকে, ইথিক্যাল যে ইস্যু আছে সেগুলো যাতে আপনি মেনটেন করেন। ওকে, আবার এমন হইতে পারে যে এই পেপারে কেউ কাজ করেনি তার নাম আপনারা দিয়ে দিচ্ছেন, এরকম যাতে না হয়। ওকে, এই জিনিসটা আপনারা দেখবেন যাতে যারা কাজ করছে তাদের তাদের নাম এবং তাদের প্রায়োরিটি বেসিসে, হ্যাঁ সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছিল যদি ওই যে আমরা বললাম ইথিক্যাল যদি ইস্যু থাকে, ইথিক্যাল যে বোর্ড আছে যে কমিটি আছে তার কাছ থেকে আপনারা অবশ্যই অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। ওকে, নিয়ে আপনারা সেই কাজটা সাবমিট করবেন।
দেন আপনার আনইথিক্যাল যেগুলো ইস্যু আছে সেগুলো আমরা চেষ্টা করব আমরা প্লেজারাইজ, এখনকার যুগের সবচেয়ে অন্যতম ইস্যু যেটা প্লেজারাইজ, সেটা আমরা কি করব, আমরা যদি কোনো জায়গা থেকে কপি করি সেটা যাতে আসলেই প্লেজারাইজ না দেখায় সেই ওয়েতে আমরা সেটাকে লিখবো। অথবা যদি অনেকগুলো এআই টুল আছে যেটা দিয়ে আসলে কি হিউম্যানাইজ করা যায়, সেই লেখাগুলো অবশ্যই যদি কোনো জায়গায় কপি করি সেগুলো অবশ্যই কি হিউম্যানাইজ করে নেবো। ওকে, অনেক সুন্দর সুন্দর টুল আছে, ওপেন অ্যাক্সেস টুল আছে, পাশাপাশি কিছু পেইড টুল আছে, সেগুলোর সহায়তা সহায়তা আপনারা দিতে পারেন। তারপর হচ্ছিল ফেব্রিকেশন করা যাবে না, ফলসিফাইং কোনো তথ্য দেওয়া হবে, যে কাজগুলো আমরা করি নাই সেই তথ্য ওখানে অ্যাভয়েড করতে হবে, সেগুলো দেওয়া যাবে না। তারপর হচ্ছিল এই যে আমরা বললাম এআই কিন্তু ইউজ করা যাবে, অবশ্যই সেটা কি মিস ইউজ করা যাবে না। ওকে, ফেক কাজে ইউজ করা যাবে না, আপনারা অবশ্যই উল্লেখ করে দেবেন যে এই কাজগুলো করতে আমরা অথবা কোনোটা ডাটা, ধরেন যে কোনো একটা পিকচার ডেভেলপ করার জন্য এআই এর হেল্প নিছি, এটা আপনারা উল্লেখ করে দেবেন। অথবা এই ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে অথবা এই পেপারটা চেক করার ক্ষেত্রে আমরা এআই দিয়ে চেক করছি অথবা দেখছি, সেই জিনিসটা আপনারা অবশ্যই উল্লেখ করে দেবেন। আর যদি এআই না ইউজ করেন তাহলে তো সেটা উল্লেখ করার দরকার নাই, বাট এখন মোস্ট অফ দা পেপারে চায় ওরা বলে দেয় যে এআই এর কোনো ইউজ আছে, যদি থাকে আপনি অবশ্যই সেখানে বলে দেবেন। তারপরে আমরা এটা একটু আগে বলছি, এক্সক্লুড অথরের গাইডলাইন যেটা আছে সেটাও আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। আর সিমালটেনিয়াসলি একসঙ্গে অনেকগুলো জার্নাল সাবমিট করবেন না। অনেক সময় দেখবেন কি একই রিভিউয়ের কাছে যে পেপারটা আপনি ধরেন যে দুটো জার্নাল সাবমিট করে দিয়েছেন, একই রিভিউয়ের কাছে চলে গেছে, কিন্তু সেই পেপারটা কিন্তু পাবলিশই করতে পারবেন না। হ্যাঁ, এরকম অনেকগুলো ইস্যু হয়। অবশ্যই আপনি একটা পেপারে একটা জার্নালে সাবমিট করার পর ওয়েট করবেন, তাদের ফিডব্যাক শেষ হওয়া না হওয়া পর্যন্ত আপনি অবশ্যই সেখানে ওয়েট করবেন। ওকে, দেন যদি ওখান থেকে ফিডব্যাক আসে যে নেগেটিভ ফিডব্যাক আসে, দেন আপনি এটা চাইলে অন্য জার্নাল রিজেক্ট করে অন্য জার্নালে আপনি সাবমিট করতে পারেন। ওকে, আচ্ছা, কমন কিছু এখানে আমরা ফিউচার ডিরেকশন দিয়ে দিছি যে যে জিনিসগুলোতে আসলে ফিউচারে কাজ হতে পারে। ওকে, আমরা এক প্রথমের দিকেও বলে ফেলছি যে অলরেডি প্রোটিন নিয়ে কাজ হতে পারে, তারপর স্মার্ট প্যাকেজিং নিয়ে কাজ হতে পারে, ফার্মেন্টেশন নিয়ে কাজ হতে পারে, তারপর পার্সোনালাইজ নিউট্রিশন নিয়ে কাজ হতে পারে, এআই এআই নিয়ে কাজ হতে পারে ফুডের সঙ্গে, তারপর ব্লক চেইন ট্রেসেবিলিটি, এগুলো ফিউচার লেভেলে কাজ, এগুলো হতে পারে যে আসলে কোন জায়গায় আসলে অ্যাডাল্টারেশন হচ্ছে, ওই জিনিসটাকে ট্র্যাক করা। হ্যাঁ, এই ব্লক চেইন বেসিস রিলেভেনেও কিছু কাজ হতে পারে। আচ্ছা, আমরা যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি তাহলে এই যে এরকম জিনিসটা। ওকে, আমরা এটা পরে আসবো। আমরা একটা অ্যাক্টিভিটি দেখি, যে এটা আসলে লাস্ট কথাবার্তা আমাদের। যদি আমরা একটা অ্যাক্টিভিটির কথা বলি, যেমন কোনো একটা কাজ আমরা শুরু করব, সেই কাজটা শুরু করার আগে আমরা যদি এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি, এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলে আপনার মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা একটা পার্টিকুলার টপিক চুজ করলাম। হ্যাঁ, সেই টপিকে কোনটা আমি জানি কোনটা জানি না, হ্যাঁ, কোনটা আনক্লিয়ার অথবা কোনটা উইক বা কোনটা লিমিটেশন আছে সেটা আমি বের করবো। ওকে, সো ওই কথা বলছে, এক্সপ্লেন করতে বলছে, এক্সপ্লেন হোয়াই দিস মিসিং পার্ট ম্যাটার্স, কেন এটা গুরুত্বপূর্ণ, কেন এটা গুরুত্বপূর্ণ, এবং এবং একটা কোশ্চেনকে আপনি ডিজাইন করবেন। সেই সাপেক্ষে দেখেন যে এরকম একটা 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 ব্যাগ দেওয়া আছে, আমরা যারা পেপার পাবলিকেশন করছে অথবা যারা আইডিয়া আছে, দেখবে যে এইরকম একটা সেন্টেন্স লেখা থাকে যে এই রিলেভেন্ট অনেকগুলো কাজ হয়ে গেছে, কি হয় নাই। আমরা যদি একটা একটা যদি এক্সাম্পল দিই, যদি এটা কাজ দেওয়া আছে, রাত যেহেতু অনেক হয়ে গেছে আমরা ওদিকে কাজ যাচ্ছি না, বা আপনি বাসায় ট্রাই করবেন। দেখেন যে এখন আমি যে পার্টিকুলার যে যে টপিকটা নিয়ে এখন রিসার্চ করতেছি, যেমন বলছি যে অলদো অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা একটা কাজ করতেছি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি নিয়ে, অলদো দা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অফ মেরিগোল্ড সিড স্টাক ইজ নোন, এটা জানে সবাই যে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, বাট কি নাই, দ্য স্টেবিলিটি এন্ড রিটেনশন অফ দিস বায়োঅ্যাক্টিভ ক্যারোটিনয়েডস অথবা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস ডিউরিং ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনের সময় এদের কোনো চেঞ্জ হয়েছে কিনা, তাদের কোনো লস হয়েছে কিনা, তাদের কোনো আহ, আহ, মানে আলটিমেট প্রোডাক্টটা আছে কিনা, হ্যাঁ, সেটা আনক্লিয়ার, সেটা নাই। হ্যাঁ, ডেইরি প্রোডাক্টে, তাহলে কি হইতে পারে, তাহলে এই পার্সপেক্টিভ আর রিসার্চ করতে পারে কি হইতে পারে। দেয়ারফর দিস স্টাডি উইল কি করবে, ইনভেস্টিগেট দ্য ইফেক্ট অফ ডিফারেন্ট স্টার্ট রেশিও, আমরা যে 1%, 2%, 3% আমি যে রেশিও যে ইউজ করছি, তার সাপেক্ষে স্টোরেজ টাইম আমি একটা সার্টেন টেম্পারেচারে অনেকদিন ধরে স্টোরেজ করছি, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন বা 15 দিন, 20 দিন ধরে আমি ডাটা নিছি, তার সাপেক্ষে এদের শেলফ টাইম এবং ফাংশনাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলোর আসলেই কোনো ইফেক্ট আছে কিনা সেটা আমি চেক করবো। তো দেখেন কিন্তু আমি এই পুরো সেন্টেন্সটাতে আমার কি তথ্য আছে, কি তথ্য নাই, কি কাজ হবে এখানে, সেই গ্যাপটা আমি সুন্দর করে হ্যাঁ অ্যাড্রেস করছি। সো আপনি কোনো কাজ করার আগে এরকম একটা সেন্টেন্স স্ট্রাকচার হইতে হবে, তাহলে কিন্তু আসলে আলটিমেট আপনি যে উদ্দেশ্যে কাজ করতেছেন সেটা কিন্তু ফুলফিল হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাজটা আসলে ফুলফিল হবে না। সো এতটুকু বেসিক্যালি আমার কথাবার্তা, আমি একটু আর্লি করার চেষ্টা করছি যাতে রাত অনেক হয়ে গেছে যেহেতু
10:30 11টা বেজে যাচ্ছে। আর কথাগুলো একই কথা বারবার চলেছে, এই জন্য আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি। এখন আপনাদের ফিডব্যাক জানতে চাচ্ছি, বা কোনো কোশ্চেন আছে কিনা সেই কোশ্চেনটা আপনি হ্যান্ড রাইজ করে আপনারা আস্ক করতে পারেন। ধন্যবাদ স্যার চমৎকার আলোচনা করার জন্য। যদি কারো প্রশ্ন থাকে অনুগ্রহ করে হ্যান্ড রেইজ করবেন, আমি আনমিউট করে দেবো। কারো কোনো প্রশ্ন থাকলে জিসান আহমেদ, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, একদম হ্যান্ড রাইজ করছে। ওকে, জি স্যার, জিসান আমি আহমেদ। আনমিউট করে দিয়েছি। জি আব্দুর রব, প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অনেক জায়গায় পেপার সাবমিট করছিলাম, বাট বুঝি না কেন পেপার গুলা সিলেক্ট হয় না বা কিছু একটা ইস্যু হয়। তো সেই সম্পর্কে জানতেছিলাম যে প্রবলেমটা কিসের জন্য। তো কিছুদিন আগে ডেফিনেটলি একটা পেপার সাবমিট করছিলাম, তো ওইটাও আবার সিলেক্ট হয় নাই। তো অনেক জায়গায় এরকম ট্রাই করতেছি। আচ্ছা, ওই যে বললাম আপনার গ্যাপটা আসলে প্রপারলি অ্যাড্রেস করছেন কিনা। প্রপারলি যদি গ্যাপটা যে ফাইন্ড আউট করছেন ওই গ্যাপটা নিয়ে কাজ হয় নাই, ওই গ্যাপটা বলতে হবে যে আমি যে কাজটা করছি এই গ্যাপটা প্রিভিয়াস লিটারেচারে দেখছি এই গ্যাপটা আছে, এবং আমার কাজের মাধ্যমে ওই গ্যাপটাকে আমি অ্যাড্রেস করছি, এই জিনিসটুকু থাকতে হবে। আমি কিন্তু একটা এক্সাম্পল, এই লাস্টে আমার যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন, আপনার যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন এটার সঙ্গে মিট করছে কিনা। আপনি যে পেপারে লিখছেন, পেপারে আপনি যদি ইন্ট্রোডাকশন পার্টে অথবা অ্যাবস্ট্রাক্টে অনেকেই অনেক সময় এরকম করে লেখে, বা ইন্ট্রোডাকশন এটা এটা অবশ্যই থাকে ইন্ট্রোডাকশন পার্টে, যে এইরকম আছে কিনা, যে এইটা নিয়ে অনেক কাজ হয়েছে বাট এই পার্টটুকুতে হয় নাই, এরকম আছে কিনা আপনার সেন্টেন্স স্ট্রাকচার দেখেন। অথবা আপনি যদি কমেন্ট গুলো দেখেন, যে কমেন্ট কি কমেন্ট দিছিল, আমাকে দুই একটা কমেন্ট কি বলতে পারবেন আপনি? কি কি কমেন্ট আসছিল, মানে মেজর, স্যার, মেজর যে কমেন্ট গুলো, মাইনর কমেন্ট অনেক থাকতে পারে। যে মাইনর কমেন্ট যেমন আমার দেশ থেকে পেপার সাবমিট করলে তারা বলে যে আপনারা হয়তো ইংলিশ, ইংলিশের প্রবলেম, এটা একটা বলতে পারে। হ্যাঁ, এটা কমনলি সব মানে আমি যত পেপার সাবমিট করছি মোস্ট অফ দ্য পেপারে এটা একটা কমন ইয়ে থাকে। পরবর্তী সময় এটা অ্যাকসেপ্ট হয়ে যায়। পরবর্তী ওই সেম লেখাই করে লিখলে আবার দেখা যায় অ্যাকসেপ্ট হয়ে যায়, ওটা কমন, সাধারণত এটা কমন বলে ওরা। জাস্ট ডেভেলপিং কান্ট্রি অথবা ইংলিশ স্পিকিং কান্ট্রি না হলে এটা কমন, তারা কমন কমেন্ট দেয়, ওটা এটা জাস্ট স্কিপ করে যেতে হয়। এর বাইরে মেথোলজিক্যাল কোনো ইরোর বা এইরকম কোনো কমেন্ট দিচ্ছে কিনা তারা, না না স্যার, এরকম কোনো কমেন্ট দিই নাই। মানে ডাইরেক্টলি তারা রিজেক্ট করে দিচ্ছে, কোনো কমেন্ট কোনো হ্যাঁ হ্যাঁ। জায়গাতে ফিডব্যাক আসেনি? না স্যার, একটা তো নর্থ সাউথের যেটা ওইটা আমার বলছিল যে ওদের সাথে একটু দেখা করার জন্য। তো একটা প্রবলেম ছিল যে কাইন্ডলি আপনার এআই এর মতন যে কি একটা ইলেকট্রনিক্যাল প্রবলেম ছিল। তো আমি আর ওনাদের কাছে আর দেখা করতে যাইনি। হুম। আচ্ছা, আপনি একটা ইন্টারন্যাশনাল ভালো জার্নালে সাবমিট করে দেখেন। আপনি লোকাল জার্নালে দেখলে এরা হয় ইচ্ছে মতো এরা দেখা যায় রিজেক্ট করে দেয়, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো জার্নালে যদি সাবমিট করেন ভালো জার্নালে, ওরা অবশ্যই কি করবে, যদি জাস্ট প্রাইমারি যে কি বলবো এটা, এডিটর যদি পাস হয়, জাস্ট রিভিউয়ারকে যদি অ্যাসাইন করো, ওই রিভিউয়ার অবশ্যই পেপারটা পড়ে অবশ্যই আপনার ফিডব্যাক দেবে। যদি স্যার কমেন্টে লিস্ট 2-3 পেজও হয়, ওই 2-3 পেজ আপনাকে দেবে অ্যাটলিস্ট তারা। স্যার, অনেক জায়গায় দেখা যায় ওদের কোনো রিভিউ দেই নাই, কিসের কারণে পেপারটা ওরা রিজেক্ট করে বা কোনো ওই যে ধরেন যে কি আমি বললাম প্রবলেম। যে আমার আমার ধরেন যে আমার ব্যাপারটা, আমার এই জার্নালের গাইডলাইন হচ্ছিল আমি ফুড বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড সম্বন্ধে যত পেপার আছে আমি অ্যাকসেপ্ট করবো, আমি ফুড ওয়েস্টেজ নিয়ে কোনো পেপার নেবো না, ওরা বলে দেয় গাইডলাইনে।
যদি আপনার এইটা টপিকসটা এই ফুড ওয়েস্টের সম্বন্ধে হয়, তাহলে কিন্তু আপনি পেপার সাবমিট করে এখানে পাবলিশ করতে পারবেন না। তাহলে জার্নালের ওই গাইডলাইনটা বা স্কোপটা আপনাকে দেখে নিতে হবে, যে আপনার পেপারের স্কোপ আর ওই জার্নালের স্কোপ মিট করছে কিনা। যদি মিট করে থাকে তাহলে ওই পেপারটা ওখানে সাবমিট করা যায়। প্রথমত যে এডিটর থাকে সে এই পার্টটুকু দেখে, এই পার্টটুকু দেখে কি কি করে সে রিভিউয়ারকে অ্যাসাইন করে। ওই রিভিউয়ার দেন ওই পেপারটা পড়ে যদি রিজেক্ট করে, রিজেক্ট করলেও কি করে কিছু কমেন্ট দেয় যে এই কমেন্ট আছে। আর যদি রিভিউয়ার একবার কমেন্ট দেয় তাহলে আপনাকে ধরে নিতে হবে এই পেপারটা কোনো না কোনো ভাবে পাবলিশ করা পসিবল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। অথবা আপনার সুপারভাইজারের সঙ্গে আপনি কথা বলতে পারেন। আপনি আপনার রিলেভেন্ট যারা কাজ করছে সেই সুপারভাইজারের সঙ্গে কথা বলতে পারেন, তার সঙ্গে দেখে। অথবা আপনার ইমিডিয়েট সিনিয়র যদি কেউ থাকে যে রিসার্চের সঙ্গে ইনভলভ আছে তাকেও দেখাইতে পারেন। অথবা যদি আমাকে মনে হয় যে আমি যদি ওই রিলেভেন্ট ফিল্ডের হয়ে থাকি আমাকেও দেখে দিতে পারেন, আমি সময় করে দেখে আপনার ফিডব্যাক দিতে পারি যদি আমার ওই ওই রিলেভেন্ট এক্সপার্টাইজ থাকে। হ্যাঁ, ওই রিলেভেন্ট কাজ করে থাকি তাহলে আমি হয়তো দেখে ফিডব্যাক দিতে পারবো। আবার যদি আমি যদি কাজ না করে থাকি তাহলে হয়তো আমার পক্ষে হয়তো পসিবল না, বাট আমি চেষ্টা করব দেখি। অথবা রিলেভেন্ট যে যারা পারে তাদেরকে হয়তো বলে দিতে পারি যে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, উনি হয়তো ফিডব্যাক দিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কিষান আহমেদ। আচ্ছা, আরেকজন আব্দুর রব। স্যার স্যার জি হ্যালো, বলুন। শুনতে জি জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। স্যার নেটের একটু প্রবলেম হচ্ছে স্যার আসলে। জি স্যার হচ্ছে আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে স্যার, বিশেষ করে যখন কোয়ালিটির ডাটা অ্যানালাইসিস করতে যাই তখন স্যার বেশি প্রবলেমগুলো স্যার ফেস করেছি। সেটা হচ্ছে স্যার আপনার কি হয়, একটা পেপার গো থ্রু করার সময় দেখা যায় যে অনেকগুলো হয়তো 2টা বা 3টা বা 4টা রিসার্চ গ্যাপ পাচ্ছি, যেগুলো হুম আসলে হয়তো ইম্প্যাক্টলি ওইভাবে কোনো কাজ হয় নাই। তো হুম। সেক্ষেত্রে মানে কনফিউজড হয়ে যায় আসলে আমি আমার এই রিসার্চ গ্যাপটা র্যাঙ্কিং করবো কিভাবে, মানে আমি কোন গ্যাপটা নিয়ে কাজ করলে আমি ইম্প্যাক্টফুল কাজটা করতে পারবো, ইফেক্টিভ কাজটা করতে পারবো। এটা স্যার সবচেয়ে বেশি প্রবলেম হয়, বিশেষ করে কোয়ালিটি বাড়ার ক্ষেত্রে কাজ করতে গেলে স্যার প্রবলেমটা বেশি হয় স্যার। সো স্যার এই জিনিসটা স্যার কিভাবে ওভারকাম করবো, যে আমি যখন 2-3টা গ্যাপ একসাথে পাচ্ছি তখন কোন গ্যাপটা নিয়ে আমি কাজ করলে আসলে কাজটা ইফেক্টিভ হবে এবং আমি মানে ফিজিবল ওয়েতে বা আমি নভেলিটি ঠিক রেখে কাজটা করতে পারবো স্যার। এটা যদি বলতেন আচ্ছা স্যার প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ আব্দুর রব। জি, আপনারা ট্রেন্ডিং কিছু ওয়ার্ড আছে, আপনি জার্নালে গেলে দেখতে পারবেন। ওরা কিছু ওয়ার্ড উল্লেখ করে দেয়। হ্যাঁ, ওদের অথবা ওদের সার্চ যে সার্চ ওয়ার্ড দেখবেন, যে ওখানে দেখবেন যে কিছু ওয়ার্ড কিওয়ার্ড আছে। তার মানে কি ওই রিলেভেন্ট ওয়ার্ড যদি আপনার পেপারে থাকে বা টাইটেলে থাকে, ওই পেপারটার বা ওই অবজেক্টিভসটা আগে কাজ করবেন, বা ওই জিনিস ওই টপিকটা নিয়ে আগে কাজ করবেন। তাহলে ওটা পাবলিশ হওয়ার বা দ্রুত পাবলিশ হওয়ার বা দ্রুত ভালো জার্নালে পাবলিশ হওয়ার চান্স থাকে। যেমন আপনার ধরেন যে কয়েকদিন আগে হাম আসছে। হুম এখন হাম নিয়ে যদি আপনি 2 বছর পরে কাজ করেন, পেপার কিন্তু পাবলিশ হওয়ার চান্স কমে যাবে। পাবলিশ হবে কিন্তু আর ইমিডিয়েটলি যদি জাস্ট আপনার হাম আসতেছে, আপনি দেখছেন যে পৃথিবীর অনেক জায়গায় হাম শুরু হয়েছে। হ্যাঁ, অনেকে যারা এই হেলথ রিলেটেড কাজ করে, যদিও আমার ওইরকম এক্সপেরিয়েন্স খুব কম, এই ডাটা নিয়ে কাজ, আমি ওইরকম ডাটা নিয়ে কাজ খুব বেশি করা হয়নি, 2-একটা পেপার করা হয়েছে। বাট ওই লেভেলের কাজ, ওই যে আপনি দেখবেন যে বাংলাদেশে যারা টপ রিসার্চার যখনই শুনছে পৃথিবীর অন্য দেশে হাম আসছে এবং বাংলাদেশে 2-একটা হামের পেশেন্ট পাওয়া গেছে, তখনই কিন্তু হাম নিয়ে ওরা স্টাডি শুরু করে দিচ্ছে। তাহলে আপনার টপিকসটা এরকম রিলেভেন্ট হইতে হবে। ওইরকম ট্রেন্ডি হইতে হবে, ওইরকম আহ, যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। তাইলে আপনার দ্রুত ওই 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 অবজেক্টিভসটা ফুল করে আপনি দ্রুত কাজ করবেন, তাইলে পাবলিশ হওয়ার চান্স দ্রুত। আমি এমনও দেখছি কাজ, যে জাস্ট পত্রিকা হাম নিয়ে আসছে তখনই দেখছি 2-একজনের পেপার পাবলিশ হয়েছে। তার মানে কি সে বাংলাদেশে খোঁজে নাই, সে খুঁজছে বাংলাদেশ বাদে আশেপাশে যে যেগুলো সাউথ এশিয়ান যে কান্ট্রি আছে সেখানে কোনো হামের প্রাদুর্ভাব হয়েছে কিনা। সেই প্রাদুর্ভাব দেখেই সে ভাবছে যে বাংলাদেশে আসতে পারে, এইরকম লেভেলে সে থিঙ্কিং করছে। এবং এবং যেই টার্ম গুলোতে নিয়ে কনফ্লিক্ট আছে সেই সেই কাজগুলোতেও কিন্তু পাবলিশ দ্রুত হয়। যে টার্ম গুলো নিয়ে কনফ্লিক্ট আছে সেই কাজগুলোতেও সেই সেই টপিকস এর উপরও কাজ কিন্তু দ্রুত হয় বা দ্রুত পাবলিশ হয়। আচ্ছা, আমি বুঝাইতে পারছি কি আব্দুর রব? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন শিকদার রসুল মেবি নাম। আচ্ছা, আমাকে একটু স্কোপ দেন, শিকদার রসুল। অলরেডি দিয়েছি।
শিকদার, আপনি প্রশ্ন করবেন? মেবি নাই স্যার। আচ্ছা, পরে মাহমুদ। মাহমুদ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম তো আসসালাম। আমি হচ্ছে মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ড, তো আমাদের ফুড মাইক্রোবায়োলজি রিলেটেড অনেক কাজই আছে। তো আমরা কি হচ্ছে চাইলে ল্যাব ওয়ার্ক স্কিপ করে মানে হচ্ছে শুধুমাত্র ডেটার উপর ভিত্তি করে কি আমরা মানে কম্পিটিশনাল কাজগুলো করতে পারি ফুড রিলেটেড, মানে যেরকম হচ্ছে বায়োইনফরমেটিক্স এর যেরকম কাজ আছে, জাস্ট সিস্টেমেটিক রিভিউ টাইপের আর কি। হ্যাঁ, সিস্টেমেটিক রিভিউ করা যেতে পারে। আমি রিসেন্টলি আমাদের এই যে পোস্টার প্রেজেন্টেশনে, আমাদের ড্যাফোডিল একটা পোস্টার প্রেজেন্টেশন হয়েছিল, ওখানে দেখলাম একটা এই এই বায়োস্ট্যাটিস্টিক্স বা অথবা ডাটা নিয়ে তারা কাজ করে, এটা মানে অ্যাওয়ার্ড উইনিং হয়েছে। ওকে, যদি আমার ওরকম কাজের এক্সপিরিয়েন্স নাই, আপনারা করতে পারেন। যেহেতু দেখলাম যে ক্যাচি মনে হয়েছে, ওই 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 টপিকসটা দিয়ে আমি ওর সামনে গিয়ে অনেকক্ষণ কথা বলছি, এই কাজটা কিভাবে করছে তারা। তারা অনেকগুলো পেপারে ডাটা নিয়ে ওই কাজটাকে তারা মানে কি বলবো, এটা কম্পিটিশনাল ওয়েতে তারা এই কাজটা করছে। এই কাজগুলো এখন রিসেন্ট হচ্ছে, যেহেতু এর এর লেভেলের মনে হয় অনেকগুলো টুলসও আছে, যদিও আমার এক্সপিরিয়েন্স কম। যাদের দুই একজন যদি আপনি দেখেন যে বাংলাদেশে বেশ কিছু লোক আছে ওরা এই রিলেভেন্ট কাজ টাজ করে, হ্যাঁ, আপনি চাইলে ওদেরকে মেইল করতে পারেন যে আপনারা এই কাজটা কিভাবে করছেন, অথবা অনলাইনে সুন্দর সুন্দর হয়তো ভিডিও আছে, এটাও দেখতে পারেন, দেখে ওই রিলেভেন্ট কাজ করতে পারেন। অথবা আর সিস্টেমেটিক রিভিউ তো এখন হতেই পারে, যদি দেখেন যে এই রিলেভেন্ট গুলো কাজ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অথবা এই সাউথ এশিয়ান রিজিয়নে এটা নিয়ে কোনো রিভিউ হয় নাই, তাহলে ওই টপিকটা ধরে আপনি কিন্তু রিভিউ করতে পারেন। আর এখন এখন মোটামুটি 4 জিবি দিয়েও কিন্তু সিস্টেমেটিক রিভিউ করা যায়। হ্যাঁ, ইজি অনেকগুলো টেকনিক আছে। হ্যাঁ, অনেক অনেকগুলো মানে শর্টকাট ওয়ে আছে এখন। আগে যেরকম আসলে একটা পেপারকে পাবলিশ করার জন্য যে যে মানে ল্যাকিংস গুলো ছিল, সেই ল্যাকিংস গুলো এআই আসার পর অনেক ইজি হয়ে গেছে। অনেক ইজি। আপনার ধরেন যে 10 দিনের কাজ 1 ঘন্টা হয়ে গেছে, আপনি যদি প্রপারলি একে ইয়ে করতে পারেন, মানে কমান্ড দিতে পারেন, দেখবেন যে সুন্দর করে সে সবকিছু দিয়ে দিচ্ছে। সো এআই আপনাকে ওই আগে ট্রাডিশনাল ওয়ের পাশাপাশি এআই এর কাজটাও আপনাকে শিখতে হবে বা জানতে হবে কিভাবে ওই কাজটা এআই দিয়ে করা যায়। যেমন আমি আমি যখন প্রথম ওই গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, আগে যেমন অনেকগুলো পেপারে চাইতো আবার স্কিপ করা দেওয়া, স্কিপ বা অবলিক দেওয়া অপশন থাকতো, কিন্তু এখন অনেক পেপারে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট চায়। এখন গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট আপনার যদি আপনি ইয়া দিয়ে কাজ করতে চান, ওই কি বলে আপনার যে সফটওয়্যার গুলো, টুলস গুলো আছে যেখানে আমরা পিকচার ড্র করি বা আর্ট করি, কি টুলস নাম এটা, ন্যাপকিনিয়া আর কমেন্ট দিলাম ইয়ে করছি। আচ্ছা, তো তো ওই কাজটা কিন্তু আপনি 4 জিবি দিয়ে পেইড ভার্সন যেটা আছে এটা দিয়ে উইদিন 5 মিনিটের মধ্যে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। Okay? ক্যানভা দিয়ে যে কাজটা আপনার পুরো একদিন লাগবে, সেই কাজটা কিন্তু আপনি 10 মিনিটে হয়ে যাচ্ছে। ওকে, সো আপনার এই টেকনিক গুলো শিখতে হবে যে 10 মিনিটে এই কাজটা আমি কিভাবে করতে পারবো। ওকে, সো ক্যানভার বেসিক আপনি ফাংশন জানবেন যখন আপনার এই স্কোপ থাকবে, যাতে ক্যানভা দিয়ে কাজ করতে পারে। বাট আপনি এআই এর যে টুলস আছে, এই টুলের যে ব্লেসিং, সেই ব্লেসিং টুকু আপনি নেবেন, তাহলে লাইফ ইজি হবে। কারণ আপনি বসে আছেন, একদিন পুরোটা দিন সময় চলে গেল একটা আপনি গ্রাফিক্যাল অবস্ট্রাকশন ডিজাইন করার জন্য। সো ওই দিকে যাওয়ার দরকার নেই, আপনারা এই এআই যে টুলস গুলো আছে সেই টুলস গুলো আপনারা শিখার চেষ্টা করুন। ওকে, যে আমি বোঝানোর ট্রাই করছি, আপনি বুঝতে পারছেন কিনা আমার কথা। আচ্ছা, ফাংশনাল ফুড স্ক্রিনিং বলতে আসলে আপনি ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং বলতেছেন কিনা? ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং নিয়ে আমি কাজ করি নাই, বাট আমার আশেপাশে যারা ফার্মেসির কলিগ আছে তারা দেখি যে এরকম কাজ করে ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং দিয়ে। আমি চাইলে ওনাদের সঙ্গে, আমার এক বন্ধু আছে, ওনার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করে দিতে পারি। ড্যাফোডিলে আছে বেশ কিছু এক্সপার্ট মেম্বার আছে, ওরা ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং স্ক্রিনিং পাশাপাশি কম্পিটিশনাল অ্যানালাইসিস ওরাও ভালো কাজ করে। আচ্ছা, থিসিসের সময় কিভাবে টপিক চুজ করব? আচ্ছা, টপিক চুজের কথা আমরা কিন্তু আমাদের আজকের মানে মেইন উদ্দেশ্য হলো টপিক চুজ করা। হ্যাঁ, ওই গ্যাপটা আইডেন্টিফিকেশন করা। ওই গ্যাপটা লেখে আপনি এখন কিন্তু ওই যে বললাম 4 জিবি আপনি কিন্তু ইজিলি মানে নিতে পারেন। ওই টার্মটা লিখে যা শুধু আপনি এআই কে দেন, ও কি কি দিচ্ছে দেখে ওই টপিকসটা ধরে আপনি আবার কি গুগল স্কলার বলতে পারেন অথবা পাবমেড বলতে পারেন, আরো যারা একেবারে কমন গুগল স্কলার, এখানে অথবা রিসার্চ গেটে গিয়ে আপনি জাস্ট ওই জায়গাটা লিখে সার্চ করলেন যে এই রিলেভেন্ট কোনো রিসার্চ আছে কিনা। থাকলে ওই রিলেভেন্ট রিসার্চ গুলো ডাউনলোড করে আপনি জাস্ট 5টা পেপারকে কম্পেয়ার করেন। 5টা পেপারের মধ্যে আপনি কি কি গ্যাপ পাইলেন, সেই গ্যাপটার একটা গ্যাপ ধরে আপনি কাজ কাজ লাগান।
ওকে। আচ্ছা, আর কি আছে এখানে কোশ্চেন? আচ্ছা, ফ্রম রিসার্চ টু পাবলিকেশন হুইচ ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং অনেকগুলো পার্ট, চ্যালেঞ্জ একটা পার্ট না। একটা পেপারকে বের করে নেওয়ার, আমি আমি যখন আমার স্টুডেন্টকে পড়াই বা শিখাই, যে একটা পেপার পাবলিশ করার একটা বাচ্চা মানে প্রসব করার যে পেইনটা, সেই পেইনটা আসতে হবে। হ্যাঁ, এই পেইনটা যদি আসে, তাইলে বুঝতে হবে যে আপনার কি এই পেপারটা আসলে প্রপারলি আপনি কাজ করে করছেন। হ্যাঁ, আর যদি ওই প্রসব বেদনা যদি না আসে, তাহলে বুঝতে হবে যে কি এখানে ঝামেলা আছে। এতটুকু পেইন আপনাকে দেবে একটা পেপার, তাইলে আপনার প্রতিটা স্টেপে কিন্তু চ্যালেঞ্জ। আপনি ওই যে বললাম যে গ্যাপ গ্যাপ আইডেন্টিফিকেশন, গ্যাপটা বলে যদি আইডেন্টিফাই না হয়, আপনি পুরো কাজটা করছেন, এই কাজটা হয়ে গেছে অন্য এক জায়গায়। তাহলে কিন্তু আপনি ঝামেলা পড়েন। ভালো পেপারে ভালো জার্নালে আপনি কিন্তু পাবলিশ করতে পারবেন। ওকে। পাশাপাশি ভালোভাবে লিখতে হবে। এখন যদি এআই চলে আসছে, অনেকগুলো এআই সহযোগিতা নিয়ে আমরা লিখতে পারি। সেই জিনিসটাকে আমরা এখন ইজি হয়ে গেছে, অনেকগুলো পেইড টুলস আছে, বা নন পে আনপেইড টুল আছে, সেগুলো হেল্প নিয়ে আমরা কাজ করতে পারি। এর পাশাপাশি আমরা এই যে জার্নালের অনেক সময় দেখা যায় এখন প্রচুর পরিমাণ জার্নাল সাবমিশন হচ্ছে, বা প্রচুর আর্টিকেল সাবমিশন হচ্ছে। দেখা রিভিউটা অনেক বেশি কি ইয়ে হয়ে যাচ্ছে, যে এআই এর কারণে মানুষ এখন কি পেপার, এত বেশি পেপার প্রডিউস করতেছে, মানে কল্পনাতীত। একজন লোক দেখা যায় 50টা পেপার এক বছরে, বাট 50টা পেপার আসলে কোয়াইট টাফ। হ্যাঁ, আর হেলথ সায়েন্স এর 11, মানে ল্যাব বেস কাজে 50টা আপনি ইম্পসিবল, এটা পসিবল না। তাহলে পসিবল কি ভাবে করছে সে? সেখানে কত আনএথিক্যাল কোনো কাজ টাজ হয়তো করছে। ওকে। বা ডাটা বেস কাজ হইতে পারে, 50টা কাজ হয়ে যেতে পারে, বা যেটা আপনার বলতে রিভিউটিভ হতে পারে। বাট ডাটা আপনি যদি ল্যাব বেস কাজ বলেন, এটা কোয়াইট টাফ। 50টা কাজ আসলে ইম্পসিবল। হ্যাঁ, দেখা যায় পিএইচডি তে আপনার 2টা বা 3টা পেপার হয়, বা 4টা পেপার হয়। হ্যাঁ, 4 বছর মিলে 4টা পেপার, আর আপনি এক বছর 50টা পেপার পড়ছেন, তার মানে এখানে ঝামেলা, কিছু না কিছু ঝামেলা হইতে পারে। ওকে। 5, 7, 8, 10টা আপনার যদি গ্রুপ করা থাকে, 4, 5টা গ্রুপের সঙ্গে যদি ইনভলভ থাকে, প্রতিটা গ্রুপ যদি 2টা করে পেপার পাবলিশ করে, দেখবেন যে এক বছরে আপনার 10টা পাবলিকেশন হয়ে যাবে। তো বাট এটা পসিবল এখন, 10টা পেপার পাবলিশ করা ইজিলি পসিবল। ওকে। বাট আপনার কোলাবোরেশন বাড়াইতে হবে, আপনার সার্কেল বাড়াইতে হবে। ওকে। আচ্ছা, আর কে আছে? নাফিসা, আমরা ওনার কাছে শুনি একটু। আমাদের অনেক আপু আছে যারা ভালোভাবে চুজ করছে, কিন্তু তার টাইম মতো ভার্সিটি থেকে বের হতে পারে নাই, তাদের থিসিসের কাজ টাইম মতো কমপ্লিট করতে পারে নাই, কারণ টপিকটা খুব লেন্দি ছিল। তো আমরা কিভাবে বুঝবো ইনিশিয়াল পর্যায়ে কোন টপিকটা নিয়ে কাজ করলে কম টাইম লাগবে আর কোনটাতে কাজ করলে বেশি সময় লাগবে? ওই যে আমরা কাজ করতে গিয়ে আমরা দেখা যায় অনেক স্টুডেন্ট, আমাদের অনেক স্টুডেন্ট যে কাজ শুরু করে দেয়। কাজ শুরু করে আসলে কি করবে সেটা কিন্তু সে ডিটারমাইন না। কি করতে যাচ্ছে, কি স্পেসিফিক গোলকে ফুলফিল করার জন্য কাজ করতে, সেই ওই গোলটা কিন্তু সেট করে না। এই গোলটা সেট করে না, কারণ দেখা যায় দিক বিদিক। সে একবার ভাবতেছে এদিকে কাজ করবে, একবার একবার ভাবতেছে এইদিকে কাজ করবে, আরেকবার ভাবতেছে অন্য একটা দিকে কাজ করবে। এই অনেকগুলো দিক বিদিক ছুটার কারণে দেখা যায় তার টাইমটা বা পিরিয়ডটা লেন্দি হয়ে যায়। কিন্তু সে যদি স্পেসিফিক একটা গোল, আমি প্রপোজাল রেডি করে ফেলি যে এই গোলকে ফুলফিল করার জন্য আমার কি কি লাগবে, আমার ল্যাবে সবকিছু অ্যাভেলেবেল আছে কিনা, যদি আমার ল্যাবে অ্যাভেলেবেল না থাকে, অন্য কোথায় আছে, সেখানে আমার কন্ট্যাক্ট করে ফেলতে হবে। তাহলে আমি স্যাম্পল রেডি করে ফেললে আমার যে পার্টটুকু আমার ল্যাবে পসিবল, তার পাশাপাশি ওই স্যাম্পলটুকু আমার যেখানে দিয়ে এই কাজটুকু করা যাবে সেখানে যদি আমি পাঠাই দিই, তাহলে কিন্তু আমি টাইমলি কাজটা কমপ্লিট করতে পারবো। আর যদি আমি কি করি, এগুলো প্ল্যান ওয়াইজ কাজ না করে ইচ্ছা মতো কাজ করি, তাহলে কিন্তু আমার হবে না। সো এই 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 দিকটাও আমার কি করতে হবে, এই দিকটাও আমার থিঙ্কিং করতে হবে। তাইলে কিন্তু আমার কাজটা কি হবে, আমি টাইমলি কমপ্লিট করতে পারবো, টাইমলি আমি বের করতে পারবো। ওকে। আপনার সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, দেখবেন যে ওই সুপারভাইজার যে ওয়েতে গাইডলাইন করবে, আপনি যদি ফলো করেন, দেখবেন যে 1-2 মাসেও কাজ কমপ্লিট করা পসিবল। আর যদি ওই ওয়েতে না আগান, দেখবেন যে কি আপনি দিক বিদিক ছুটবেন, আলটিমেট যে আউটকামটা, সেই আউটকামটা আসবে না। ওকে। আচ্ছা, জি শিকদার স্যার, রাসুল থ্যাংক উনি, ইউ। জি, থ্যাংক ইউ নাফিসা। শিকদার রাসুল উনি আসছেন, আপনার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রফেসর, জি, আমার প্রশ্নটা ছিল যে ম্যাথোলজি স্ট্রাকচার দাঁড় করার জন্য আমার কোন কোন প্রসেস গুলা অ্যাচিভ করা উচিত কথার বা একেবারে আস্তে দেখতে শোনা হবে? যাচ্ছে, একটু সাউন্ড যদি একটু দূর, মাইক্রোফোনটা কাছে নিয়ে যদি কথা বলতেন আরেকবার একটু কাইন্ডলি। জি, আরেকবার একটু, শিকদার রাসুল।
বলেছি যে ম্যাথোলজিটা লিখতে হলে আমার কি কি স্ট্রাকচার নেওয়া উচিত বা কি কি স্ট্রাকচারের উপর আমার ফোকাস করা উচিত? আচ্ছা, মেথোডোলজি নিয়ে আমাদের সাধারণত কোনো প্যারা হয় না। আমাদের 11 যে কাজগুলো, মেথোডোলজি সাধারণত আমাদের প্রিভিয়াস যে লিটারেচার পড়লে আমরা মেথোডোলজি মোটামুটি ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, আপনি জাস্ট 5টা পেপারে যে প্রোটোকল ওইতে কাজ করেছে, সেই 5টা পেপারে দেখেন যে কোনো একটা পার্টিকুলার প্রোটোকলের সঙ্গে আপনারটা মিট করে যাবে। হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক। আপনার ব্যাকগ্রাউন্ড কি, আমি যদি শেয়ার করতেন, মানে এর 11 কাজ, তো আমি স্যার যে আমার নাম 11। হচ্ছে শিকদার আসল রাকিব। জি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইরাক, বাগদাদ। ও আচ্ছা, তাহলে একটু আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। আমার আসলে ওর 11 এক্সপিরিয়েন্স কম যদিও। তাহলে ওর 11 কোন টিচারের সঙ্গে আমরা কনসাল্ট করতে পারি। কমনলি সাধারণত রিসার্চের সব জায়গায় প্রোটোকল একই ওয়েতে। আপনি ওই 5টার পরে যদি কম্পেয়ার করেন, কোন একটা পার্টিকুলার দেখবেন মেথোডোলজির সঙ্গে আপনার ফুলফিল মিট করতেছে, কোন একটা স্পেসিফিক জায়গায় মডিফিকেশন লাগতে পারে। তাছাড়া বাকি যে 80 বা 90% আপনার কিন্তু মিট হয়ে যায়। বিশেষ করে আমরা যে কাজগুলো করি, মেথোডোলজি নিয়ে আমাদের কোনো সাধারণত আমাদের প্রবলেমে পড়তে হয়। মেথোডোলজি মোটামুটি কি, প্রিভিয়াস কেউ হয়তো, আমি তো একেবারে নতুন কোনো তথ্য আবিষ্কার করব না। আমার ওই ক্যাপাবিলিটিস সাধারণত অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার থাকে না, বা এই লেভেলের রিসার্চার হিসেবে আমাদের নাই আসলে, ওইরকম ফ্যাসিলিটিসও আমাদের নাই। তো সাধারণত আমরা প্রিভিয়াস লিটারেচার রিভিউ যেটা আছে, মেথোডোলজি আছে, ওইটা ফলো করেই কোনো একটা জায়গায় মডিফিকেশন করে কাজটা করি আমরা। আমি মনে হয় আমার দিক থেকে বোঝানোর ট্রাই করছি। বাট আপনি যদি আপনার 11 কারো একজনের ফিডব্যাক নেন, সেক্ষেত্রে হয়তো আরো বেটার তথ্য পেতে পারেন। সব সব মানে যে ডিপার্টমেন্টই হোক, ম্যাথোলজি লেখার জন্য তো একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে। জি, স্ট্রাকচার যেমন আমাদের ক্ষেত্রে যদি স্ট্রাকচার বলেন, স্ট্রাকচার সাধারণত আমরা ওই যে বললাম, যে জায়গাটায় মডিফিকেশন করছি, ধরেন যে আমি একটা কুকিজ বানাবো। আমার উদ্দেশ্য, আমি একটা ফাংশনাল ফুড, যদি বলেন যে আমি সহজ করে বলি, যে অ্যান্টি অক্সিডেন্ট রিচ একটা আমি কুকিজ বানাবো। তার মানে কি, এই অ্যান্টি অক্সিডেন্ট রিচ আমি যদি ধরেন যে বানানা পিল দিয়ে বানাবো, মানে কলার খোসা দিয়ে বানাবো, অন্য একজন হয়তো কি ধরেন যে আমের খোসা দিয়ে বানাইছে। তার মানে কি, এই মেথোডোলজি ডেভেলপ করা, শুধু যে জায়গায় সে আমের খোসা দিয়ে ইউজ করছে, সে জায়গায় শুধু আমি কি করবো, আমি বানানা খোসা দিব, কলার খোসা দিব। আর বাকি যে স্ট্রাকচার অ্যাজ ওয়েল সেম। আমাদের দিক থেকে আমরা এইভাবেই কাজটা করি আসলে। কথা বুঝতে পারছি? জি, আর বুঝতে অন্য পারছি। দিক থেকে যদি মেথোডোলজি চিন্তা ধন্যবাদ। করেন, যে আরো যেমন আরো চেঞ্জ আসতে পারে। কিরকম চেঞ্জ? যে অন্য একজন কাজ করছে ট্রাডিশনাল কোনো মেথড দিয়ে, আমি কাজ করতে যাচ্ছি আমার নতুন একটা কোনো মেশিন বা ইকুইপমেন্ট আসছে, সেইটা দিয়ে কাজ করতে যাচ্ছি। যেমন ড্রাইং, আমরা সাধারণত কমনলি যে আমাদের ল্যাবে যে ফেসিলিটি আছে, যে আমরা কমন যে ক্যাবিনেট ড্রাই আছে, এটা দিয়ে ড্রাই করছি। কিন্তু নতুন কোনো আমার একটা যন্ত্র আছে ফ্রিজ ড্রায়ার, সেই জায়গায় আমার মেথোডোলজিক্যাল চেঞ্জ আসতে পারে, যে আমি এটা ফ্রিজ ড্রায়ার ইউজ করে আমি কাজটা করছি। আমাদের দিক থেকে এইভাবে আমরা চিন্তা করি বা আমরা কাজটা করি। জি, ধন্যবাদ প্রফেসর। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরো কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আর সবাইকে বলবো যে আমি অ্যাটেন্ডেন্স যে শিটটি সেটি দিয়ে দিয়েছি, আপনারা ফিল আপ করে দিবেন টু এনশিওর ইউর সার্টিফিকেট। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে ক্রাইম প্রভার্টি কাজ করতে চাই, এটা কি ইম্প্যাক্টফুল হবে কিনা? ওই যে বললাম, আপনার প্রিভিয়াস পেপার পড়তে হবে। হ্যাঁ, আমার দিক থেকে মনে হচ্ছে নতুন কাজ, কিন্তু আমি এটা কি করব, প্রিভিয়াস পাবলিশ আর্টিকেলের সঙ্গে আমার এই টার্মটা কম্পেয়ার করব, যে এই কাজ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এটা ইট কুড বি এ গুড রিসার্চ। হ্যাঁ, এটা ভালো একটা রিসার্চ হতে পারে। ওকে, সো না দেখে আসলে কখনোই বলতে পারবো না যে আসলে এটা এইটা কি ভালো কাজ না খারাপ কাজ, বা এটা আসলে সামনের জন্য ইম্প্যাক্টফুল কিনা। ওকে, খারাপ কাজ বলবো না, মানে ইম্প্যাক্টফুল কিনা। ওকে, বিজনেস রিলেটেড পেপার আপনি চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ড্যাফোডিলে আসতে পারেন। আমি না পারলে হয়তোবা বিজনেস রিলেটেড যারা কাজ করে তাদের সঙ্গে আমি আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারি। ওকে, তাহলে মনে হয় যেহেতু রাত 11টা পার হয়ে গেছে, আমরা মনে হয় আজকে এতটুকু রাখতে পারি। আবার যদি পরবর্তী সময় যদি জি স্যার। কখনো সময় সুযোগ হয়, ইনশাল্লাহ আমরা আবার হয়তো এরকম সেশন আমরা অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, আজকের সেশনটি এখানেই সমাপ্ত করছি। সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত স্পিকার স্যারকে।
স্যারকে আন্তরিক ধন্যবাদ আমাদের ইউনিয়নের পক্ষ থেকে। আপনি আমাদেরকে এত রাত পর্যন্ত আজকে সময় দিয়েছেন এবং আপনার যে জ্ঞান এবং মূল্যবান অভিজ্ঞতা সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা খুবই কৃতজ্ঞ স্যার আপনার কাছে। থ্যাংক ইউ সবাইকে এই মধ্যরাত্রি পর্যন্ত আমার কথাগুলো বক বক গুলো শোনার জন্য। আশা করি এখান থেকে যদি কিছু আপনি নিতে পারেন, ইনশাল্লাহ ফিউচারে আপনার হয়তো কাজে দেবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। একই সঙ্গে আজকের সেশনে উপস্থিত সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের আয়োজনকে সফল করেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের গবেষণা ও একাডেমিক যাত্রা ইতিবাচক ভূমিকা রাখবে। যারা আজকের সেশনে অংশগ্রহণ করেছেন তাদের জন্য সার্টিফিকেট প্রদান করা হবে, আর সেটা প্রদান করা হবে অবশ্যই আমাদের সিরিজের সবগুলো সেশনে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর আপডেটস পেতে আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন অ্যান্ড www.anywherepd.com এই ওয়েবসাইটেও আপনারা নজর রাখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস সেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।